আমি অভিক ভাইকে কেন পছন্দ করব? না, এই এলাকার সব মেয়েই তো অবিক ভাইয়া বলতে পাগল, তাই তোকে জিজ্ঞেস করলাম আর কি। তুইও নিশ্চয়ই আর সবার মতোই অবিক ভাইয়াকে পছন্দ করিস। সবাই পছন্দ করে বলে কি আমাকেও পছন্দ করতে হবে? এমনটা কোথায় লেখা আছে শুনি? না, আসলে আমি তো এমনি জিজ্ঞেস করলাম। তুই কি রাগ করলি? না, আমি আসি আবির ভাইয়া, ক্ষুধা লেগেছে। কলেজ থেকে এসে কিছুই খাইনি। কথাগুলো বলেই আমি পুকুর পাড়ে বসার বেঞ্চি থেকে উঠে পড়লাম। সামনেই পুকুরে অভিক ভাইয়া গোসল করছে, আর তাকে দেখেই আবির ভাইয়া আমাকে কথাটা জিজ্ঞেস করেছে বুঝতে পারলাম। আবির ভাইকে আরেক নজর দেখেই আমি ওখান থেকে প্রায় ছুটে চলে আসলাম। আমি হিয়া, কলেজের 2য় বর্ষের ছাত্রী, আর এতক্ষণ যার সাথে কথা বলছিলাম সে হচ্ছে আমার চাচাতো ভাই আবির। এবার অনার্স 2য় বর্ষে পড়ে। প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষা শেষ করেই বাড়িতে এসেছে, বেশ কিছুদিন থাকবে। আর অভিক হচ্ছে আমার আরেক চাচার ছেলে, দেখতে যেমন সুন্দর তেমনি অহংকারী। ছাত্র হিসাবেও গ্রামের সেরা, ঢাকা মেডিকেলে পড়াশোনা করে, এবার ফাইনাল ইয়ারে। গ্রামের প্রায় সব মেয়েই অভিক ভাইয়া বলতে পাগল, যে কেউ একবার দেখলে আর চোখ ফেরাতে পারবে না। কিন্তু আমার কেন জানি অভিক ভাইকে পছন্দ নয়। আমার কাছে আবির ভাইয়াই সেরা। অভিক ভাইয়ের মতো এত ফর্সা নয়, আবার লম্বাও নয়, পড়াশোনাতেও আমার মতো এভারেজ। শ্যামবর্ণের আবির ভাইয়া আমার কাছে সবার সেরা, যাকে দেখার জন্য আমি মাসের পর মাস অপেক্ষা করে থাকি কখন বাড়ি আসবে আর কখন তাকে দু চোখ ভরে একবার দেখব। এই অনুভূতিটা তবে থেকে হয়েছে যবে থেকে আবির ভাইয়া ভার্সিটিতে ভর্তি হয়েছে। আগে হয়তো সবসময় চোখের সামনেই থাকতো বলে এই অনুভূতিটা বুঝতে পারতাম না, অথবা তখন এই অনুভূতিটা বোঝার মতো বয়স আমার ছিল না। আমি যাকে পছন্দ করি সে যদি আমার সামনে অন্য কোনো ছেলেকে পছন্দ করে কিনা তা জিজ্ঞেস করে, তাহলে তো রাগ হওয়ারই কথা। তাই আমি খাবার খাওয়ার অজুহাত দিয়ে ওখান থেকে চলে আসলাম। আচ্ছা, আবির ভাইকে বুঝতে পারে না যে আমি তাকে কতটা পছন্দ করি? নাকি বুঝতে চায় না আমার না বলা অনুভূতিগুলো? নাকি আমাকে মুখ ফুটে বলতে হবে তাকে যে আমি তাকে ভালোবাসি? একটা মেয়ে হয়ে আমি তাকে কি করে বলবো যে আমি তাকে ভালোবাসি? আর আবির ভাইয়া যদি আমাকে পছন্দ না করে, আমাকে ফিরিয়ে দেয়, তখন কি আমি সহ্য করতে পারবো? আবার আবির ভাইয়া যদি অন্য কোনো মেয়েকে পছন্দ করে ফেলে, তাহলে তো আমি সেটা সহ্য করতে পারবো না। আজ একটা বছর আমি আমার অনুভূতিগুলো লুকিয়ে রেখেছি, আর যেন পারছি না। যতই দিন যাচ্ছে ততই মনে হচ্ছে আমি আমার ভালোবাসার মানুষটার থেকে দূরে সরে যাচ্ছি, হারিয়ে ফেলছি সেই আবির ভাইয়াকে যাকে আমি মনে প্রাণে চাই। আবির ভাইয়া এসেছে শুনেই আমি কলেজ থেকে এসেই তাকে খুঁজতে পুকুর পাড়ে চলে গিয়েছিলাম, অথচ সে ভেবেছে যে আমি হয়তো আবির ভাইয়াকে দেখতে পুকুর পাড়ে গিয়েছি। এই জন্যই হয়তো আমাকে কথাটা জিজ্ঞেস করলো। তার মানে আবির ভাইয়া আমাকে ভুল বুঝেছে। কথাটা ভাবতেই আমার নিজেরই লজ্জা লাগলো। অভিক ভাইয়াও তো তাকিয়েছিল আমার দিকে, সেও ভেবেছে যে আমি তার গোসল করা দেখতে গিয়েছি। ছি, ব্যাপারটা তখন আমার মাথাতেও আসেনি। আমার মনে হচ্ছে যে আবার ছুটে গিয়ে আবির ভাইয়াকে বলে আসি যে আমি ওনাকে দেখতে ওখানে গিয়েছিলাম, অভিক ভাইয়াকে নয়। যেই ভাবা সেই কাজ। আমি আবার এক ছুটে পুকুর পাড়ে চলে গেলাম, কিন্তু আবির ভাইয়াকে সেখানে না দেখতে পেয়ে এদিক সেদিক খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও থেকে দেখতে না পেয়ে চলেই আসছিলাম। তখন পেছন ফিরে কারো মুখে আমার নাম শুনতে পেলাম। মিষ্টি একটা কণ্ঠস্বরে সে আমার নাম ধরে ডাকছে। আমি পেছন ফিরে তাকাতেই দেখি যে অভিক ভাইয়া একটা লুঙ্গি আর হাতা কাটা গেঞ্জি পরে গামছা দিয়ে চুলটা মুছতে মুছতে আমার দিকে এগিয়ে আসছে। আমি ওখানেই দাঁড়িয়ে রইলাম, তারপর বললাম, ভাইয়া কেমন আছেন? আমি তো ভালোই আছি। তুমি কেমন আছো? কালকে এসেছি অথচ তোমাকে আজ দেখতে পেলাম। কোথায় ছিলে? আমিও ভালোই আছি। আসলে কলেজে গিয়েছিলাম তো, মাত্রই আসলাম, তাই হয়তো দেখতে পাননি। কলেজে না হয়ে আজ গিয়েছিলে? কাল সারাদিন কোথায় ছিলে দেখলাম না তো। না, আসলে রাতে পড়ছিলাম। অজুহাত? তা পড়াশোনা কেমন চলছে? এই ঠেলে ঠুলে চলছে আর কি। আমি তো আর আপনার মতো নাম্বার 1 স্টুডেন্ট না। আমার যেমন চলার কথা তেমনই চলছে। ওটা দিচ্ছ কেন? ভালোই কথা শিখেছো দেখছি। অভিক ভাইয়া আমাদের কাজিনদের সাথে তুমি করেই বেশি কথা বলে, আর আমি অভিক ভাইয়ার থেকে আগে থেকেই 10 হাত দূরে থাকার চেষ্টা করতাম। আমি অভিক ভাইয়াকে কিছু বলতে যাব, ঠিক তখনই সেখানে আবির ভাইয়া এসে হাজির। আবির ভাইয়াকে দেখে আমি আরো চুপ হয়ে গেলাম। আবির ভাইয়া অভিক ভাইয়াকে লক্ষ্য করে বলল, কেমন আছেন ভাইয়া? এই তো ভালো। তুমি তুমি কখন আসলে?
এই তো কিছুক্ষণ আগেই। আপনি তো কাল এসেছেন তাই না? হুম, থাকবে না কি কয়দিন? না, বেশি দিন ছুটি নেই, আর 2টা টিউশনি আছে, ছুটি দিয়ে এসেছি। বেশি দিন থাকতে পারবো না। টিউশনি করা তোমার পড়াশোনার ক্ষতি হয় না? আমি তো আর সারাক্ষণ পড়ি না, আর 2টা টিউশনি থাকলে হাত খরচটা হয়ে যায় আর কি। তাদের গল্পের মাঝে আমার নিজেকে অসহায় লাগছিল, তাই আমি চুপি চুপি ওখান থেকে কেটে পড়লাম। আমি ঘরে ঢুকতেই মা চেঁচাতে লাগলো। সেই তখনই বললি যে ক্ষুধা লেগেছে, আমি তখন ভাত ভেড়ে রেখেছি, অথচ তোর আসার নাম নেই। কোথায় গিয়েছিলে এই ভর দুপুরে? এইখানেই আবির ভাইয়া এসেছে তাই। ওদের দেখে কিছু শেখ। সারাক্ষণ টোটো করে ঘুরে বেড়ালে ওদের মতো আর ভার্সিটিতে পড়তে হবে না। তোর বাবা বলে দিয়েছে কোনো ভার্সিটিতে চান্স না পেলে সোজা বিয়ে দিয়ে দেবে। আসিফ এখন বাবা মায়ের সম্মান রাখলে তবেই বাঁচা। কথাগুলো বলে মা হন হন করে ঘর থেকে বের হয়ে গেল। এই অভিক ভাইয়া আর আবিক ভাইয়া কেন যে ভার্সিটিতে চান্স পেয়েছিল কে জানে। আমাকে আর আমার চাচাতো বোন হিমাকে সারাক্ষণ তাদের গুণগান শুনে কাটাতে হয়। মাঝে মধ্যে ওদের দুজনের উপর প্রচুর রাগ হয়। আর আমার ছোট ভাই আসিফ ভাইদের মান রাখতে সেও ক্লাস টপার 5-এ বৃত্তি পেয়েছে, 8-এ বৃত্তি পেয়েছে, এবার 9-এ পড়ে। বোঝাই যাচ্ছে যে ভাইদের পথ অনুসরণ করেই এগোচ্ছে। আর আমি আর আবির ভাইয়ের ছোট বোন হিমা জমজের মতো একই ক্লাসেই পড়ি, আবার রেজাল্টও একই থাকে, কোনো মতে টেনে টুনে পাস। বিকেলে আমি আর হিমা হাঁটতে বের হয়েছি, তখনই হিমা লাজুক ঘেসে আমাকে বলল, জানিস ইয়া, আমি না অভিক ভাইকে পছন্দ করি। অভিক ভাইকে দেখলেই না আমার কেমন জানি লাগে, মনে হয় সারাক্ষণ ওনাকে দেখি। ইস, ওনার যদি একটা ছোট ভাই বা বোন থাকতো, তাহলে তার ওসিলায় হলেও সারাক্ষণ আমি ওনাদের বাড়ির আশেপাশে ঘুরঘুর করতাম। আর বড় চাচাও দেখ, নিজের বাড়ি রেখে অন্য জায়গায় গিয়ে বাড়ি বানাতে হবে। আমাদের সাথে থাকলে কি হতো, যখন তখন অভিক ভাইকে দেখতে পারতাম। তুই এমন ভাবে বলছিস যেন অভিক ভাইয়াদের বাড়ি আমাদের বাড়ির থেকে কতই না দূরে, শুধুমাত্র রাস্তার এপার ওপার। আর তুই যে অভিক ভাইকে পছন্দ করিস এটা তো অনেক পুরাতন কথা, নতুন কিছু বল। একটা কথা কান খুলে শুনে রাখ, তুই কিন্তু অভিক ভাইয়ের দিকে একদম নজর দিবি না। অভিক ভাইয়া শুধু আমার। আচ্ছা হিয়া, অভিক ভাইয়ার কেমন মেয়ে পছন্দ হতে পারে বলতো? তুই এমন ভাবে বলছিস যেন অভিক ভাইয়া আমাকে বলেছে যে হিয়া আমার না এমন টাইপের মেয়ে পছন্দ। তুমি একটু খুঁজে দেবে? তুই মজা নিচ্ছিস তাই না? তুই নিজে যখন কাউকে পছন্দ করবি তখন বুঝবি যে ভালোবাসার মানুষটি সম্পর্কে জানার জন্য মন কেমন করে। তখন আমাকে বললে আমি ওইভাবে মজা করব। আরে বোন, তুই রাগ করছিস কেন? আমি তো এমনিই বললাম। তুই হঠাৎ অভিক ভাই নিয়ে পড়লি কেন বলতো, কাহিনী কি? সামনেই তো 14ই ফেব্রুয়ারি আসছে। আমি একটা প্ল্যান করেছি, তোকে ছাড়া আর কাউকে তো বলা যাবে না। তার আগে বল, তুই আমাকে হেল্প করবি? কি এমন প্ল্যান করেছিস যে আমার হেল্প ছাড়া হবে না? বলে ফেল শুনি। আমি না এবার ভ্যালেন্টাইন্স ডেতে অভিক ভাইকে একটা চিঠি দেব। তুই কি পাগল হয়ে গেছিস? কেউ জানতে পারলে কি লঙ্কা কাণ্ড হবে তা ভেবে দেখেছিস? আর অভিক ভাইয়ের রিয়াকশন কি হবে বুঝতে পারছিস? তা কল্পনা করতেও আমার হাড় হিম হয়ে আসছে। আরে ভাই, আমি নাম ধাম লিখে দেবো নাকি? আমি অতটাও বোকা নই। তুই আমাকে হেল্প করবি, ব্যাস। বাকিটা আমি তোকে পরে জানাবো, যদি রাজি হয়ে যায়। তুই কি পাগল? চিঠিতে কি এমন দিবি যে তোর নাম না জেনেই তোকে পছন্দ করবে? তোকে না চিনলে তোকে উত্তরই বা দিবে কি করে? আর তুই চিঠিটা কিভাবে দিবি? এত কিছু তোকে ভাবতে হবে না, তুই আমার সাথে থাকবি, হেল্প করবি, ব্যাস। আর কিচ্ছু জানি না। এবার বাড়ি চল, সন্ধ্যা হয়ে আসছে। আর একটু দেরি করলে তো তোর মা আর আমার মা মিলে কুরুক্ষেত্রে বাঁধিয়ে দেবে। আচ্ছা চল, বলেই আমরা বাড়ির পথে পা বাড়ালাম। হিমা যে কি প্ল্যান করছে তা ভেবে এখনই আমার মাথা ব্যথা শুরু হয়ে গেছে। কে জানে এই মেয়েটা আবার কি ফোন দিয়ে এটেছে। হিমার কথা শুনে আমারও খুব ইচ্ছে হচ্ছিল যে আবির ভাইয়াকে একটা চিঠি লিখবো। রাতে পড়ায় আর মন বসছে না, কি লিখবো না লিখবো তাই ভেবে ভেবে সারা হচ্ছিলাম। বারবার লিখে আবার কেটে দিচ্ছিলাম। অবশেষে পেন্সিল আর ইরেজার নিয়ে বসলাম। অবশেষে আমার মনের হাজারো কথাগুলো কয়েকটি শব্দের মাধ্যমে সাজালাম। তারপর নিচেই চিঠিটা পড়তে লাগলাম। প্রিয় আবির, আমি আপনাকে ভাইয়া বললেও এই চিঠিতে আর ভাইয়া বলতে চাচ্ছি না, কারণ আমি যে আর আপনার বোন থাকতে চাই না। আমার হাজারো অনুভূতির সাথে আপনার অনুভূতিগুলো সাজাতে চাই। রোজ রাতে আপনার মায়াবী মুখটা দেখে ঘুমাতে চাই।
আর প্রতিটা ভোরের আলো আমি আপনার সাথেই দেখতে চাই। আপনি কি আমাকে অনুমতি দিবেন আপনার জীবনের প্রতিটা ঘটনার সাথে আমাকে জড়িয়ে রাখার? আমি কিন্তু আপনার সাথেই আমার জীবনের প্রতিটা মুহূর্ত কাটাতে চাই। প্লিজ না করবেন না, তাহলে আমার এই ক্ষুদ্র হৃদয়টা ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। আর টুকরো হৃদয়ে আপনার থাকলে যে কষ্ট হবে। এই চিঠিটা কে লিখতে পারে আশা করি বুঝতে ভুল হবে না। আমি যে হিয়া, আবিরের হিয়া। ইতি লিখে আমি আমার চিঠিটা শেষ করতে চাই না। আমি যে হাজারো কথা লিখতে চাই আপনাকে নিয়ে। আপনার উত্তরের আশায় রইলাম। চিঠিটা দেখছিলাম আর নিজেই লজ্জা পাচ্ছিলাম। আবির ভাইয়ের চিঠিটা পড়ার সময় কি আমার মতোই লজ্জা পাবে, নাকি হাসবে আমার এইসব হাস্যকর লেখা পড়ে? কি রে হিয়া, আজ এত পড়াশোনা করছিস? প্রতিদিন পারলে আমার আগে ঘুমিয়ে যাস, আর আজ এখনো পড়ছিস? হ্যাঁ মা, এই তো পড়া শেষ, এখন ঘুমাবো, তুমি ঘুমাও। কথাটা বলে লাইট অফ করে মায়ের পাশে শুয়ে পড়লাম। আর কাল চিঠিটা আবির ভাইয়ার কাছে কিভাবে পৌঁছাবো তাই ভাবতে ভাবতে ঘুমিয়ে পড়লাম। সকালে কলেজে যাওয়ার সময় হিমা জানালো যে ওর চিঠি লেখা শেষ। ও নাকি পুরো 4 পাতার একটা রচনা লিখেছে। আমি শুনে তো অবাক। তারপর হাসি থামাতে না পেরে বললাম, তুই কি প্রেমপত্রের নামে কোনো রচনা লিখেছিস? এত বড় চিঠি কেউ লিখে? আর তোর মনে হয় অভিক ভাইয়া ওই চিঠি দেখার পর আর পড়বে? আমি কি করব বল, লিখতে লিখতে বড় হয়ে গেছে। আমি তো ভেবেছি যে ওইটা দেখে দেখে তুই আমাকে সুন্দর করে লিখে দিবি। আমার যে হাতের লেখা, অভিক ভাইয়া হাতের লেখা দেখে বমি না করে দেয়। চিঠি পড়া তো দূরের কথা। আরে ভাই, তোর চিঠি আমি কেন লিখবো? তুই কিন্তু কথা দিয়েছিস যে আমাকে হেল্প করবি, এখন পিছু হটলে চলবে না। আচ্ছা বাবা, করব হেল্প। তার আগে বল যে এই চিঠিটা তুই অভিক ভাইয়া অবধি পৌঁছাবি কি করে? কথাটা জিজ্ঞেস করার আরেকটা কারণ হচ্ছে, আমার চিঠিটাও আবির ভাইয়াকে সেইভাবেই দিব। আমার কথাটা শুনে হিমা মুচকি হেসে বলল, ওটা আমার জন্য কোনো ব্যাপারই না। অভিক ভাইয়া যখন রুমে থাকবে না, তুই তাদের সাথে গল্প জুড়ে দিবি, আর আমি সেই সুযোগে চিঠিটা রেখে আসবো। ব্যাস, মিশন কমপ্লিট। আইডিয়াটা কেমন? জিনিয়াস। তুই তো দেখছি ভবিষ্যতে লাভ গুরু হবি। কলেজে পৌঁছেই আমি হিমার চিঠিটা নিয়ে সবার থেকে লুকিয়ে পড়তে লাগলাম। এত লেখা লিখেছে যে পুরো ক্লাসের ফাঁকে ফাঁকে পড়েও আমি সেই চিঠি শেষ করতে পারলাম না। অবশেষে চিঠিটা আমার কাছেই রেখে দিলাম। সারাদিন আর আবির ভাইকে দেখতে পেলাম না, হয়তো বন্ধুদের সাথে আড্ডা দিতে গেছে। এতদিন পর গ্রামে এসেছে, তাকে এক পলক দেখার জন্য আমার মনটা ছটফট করছিল। বিকেলে আমি আর হিমা আমাদের রুমে বসে হিমার চিঠিটা ঠিক করছিলাম। ঘরের দরজা বন্ধ দেখে মা কয়েকবার বকা দিলেও আমরা তার কথার গুরুত্ব দিলাম না। আজকের মধ্যেই আমাদের চিঠি লেখা শেষ করতে হবে। কাল যে ফেব্রুয়ারির 13 তারিখ, কালকে এই চিঠিগুলো তাদের মালিকের কাছে পৌঁছে দিতে হবে। কেটে কুটে অবশেষে হিমার চিঠিটাও ঠিক করলাম। তারপর হিমা চলে গেল আর আমি সেই চিঠিটা সুন্দর করে একটা পৃষ্ঠায় লিখতে বসলাম। হিমার চিঠিটা ছিল এরকম: প্রিয় অভিক, তুমি আমার জীবনের প্রেমের সূর্যোদয়। তোমাকে এক নজরে দেখার জন্য আমি সারাটা জীবনও অপেক্ষা করতে পারি। এক তোমার মধ্যে আল্লাহ এত সৌন্দর্য কেন দিয়েছে? আমাদের মাঝেও তা একটু ভাগ করে দিত। লেখার তো অনেক কথাই ছিল, কি আর লিখবো, একদিনে বলা যায় সব। আজ শুধু এইটুকুই বলতে চাই যে আমি তোমাকে আমার সারা জীবনের সঙ্গী হিসেবে পেতে চাই। তুমি কি পারবে আমার জন্য অপেক্ষা করতে? আমি তোমার পাশে ছিলাম, আছি আর থাকতেও চাই। নাম না বললে কি তুমি আমায় চিনে নেবে না? হাসির শুরু, হাওয়ার শুরু, রবীন্দ্রনাথের হৈমন্তীর শুরু, তাতেই আছে আমার সুর। আরো বলতে হবে বলে মনে হয় না। আমি এই ভালোবাসা দিবসের একটা মুহূর্ত তোমাকে আমার করে দেখতে চাই, যেখানে তুমি আমাকে পুকুর পাড়ে গিয়ে খুঁজবে। আমি তোমার আশায় থাকবো। আসবে তো আমার অভু? চিঠিটা শেষ করতেই আবির ভাইয়া আমার রুমের সামনে এসে হাজির। এই সময় আবির ভাইয়া আমার রুমে। সারাদিন পর আবির ভাইয়াকে দেখে আমার কি যে ভালো লাগছে তা বলে বোঝাতে পারছি না। আমি নিজেকে সামলিয়ে নিয়ে বললাম, ভাইয়া আপনি ভেতরে আসুন। আবির ভাইয়া ভেতরে এসে আমার বিছানার উপর বসতে বসতে বললেন, কেন, আমি কি আসতে পারি না নাকি? না তা নয়, আসলে এই সন্ধ্যার সময় তাই জিজ্ঞেস করলাম আর কি। চাচি বলছিল তোর পড়াশোনা কেমন চলছে,
একটু খোঁজ নিতে, তাই চলে আসলাম আর কি। হিমার অবস্থা তো একদম বাজে। তা তোর কি অবস্থা? আমি চিঠিটা কোনো মতে একটা বইয়ের মধ্যে লুকিয়ে রেখে পড়ার ব্যাপারে কথা বলতে লাগলাম। বইটা আমি যেন হাতছাড়া করছি না। আবির ভাইয়া তার লক্ষ্য করে বলল, ওই বইটা ওইভাবে লুকাচ্ছিস কেন? কি আছে ওই বইতে? এটা আমার এক বান্ধবীর বই, এনেছিলাম পড়ার জন্য, কিছুই নেই। এইটুকু বলার পর মা আমাকে ডাকতে লাগলো। আমি আবির ভাইকে রুমে রেখে মায়ের কাছে চলে গেলাম। মা আবির ভাইয়ের জন্য চা বানিয়েছে। চা নিয়ে আমার রুমে ঢুকতেই দেখতে পেলাম যে আবির ভাইয়ের মুখটা কেমন যেন পাংশু বর্ণ ধারণ করেছে। আমি চায়ের কাপটা নামাতেই আবির ভাইয়া বলল, আমি এখন চা খাবো না, বাইরে একটু কাজ আছে, তুই পড়, আমি পরে আসবো নে। আমার উত্তরের আশা না করেই আবির ভাইয়া হন্তদন্ত হয়ে চলে গেল। আমি হা করে কিছুক্ষণ তাকিয়ে থেকে আবির ভাইয়ার জন্য আনা চাটা নিজেই খেতে শুরু করলাম। আর অবাক হয়ে ভাবতে লাগলাম যে আবির ভাইয়া এমন হঠাৎ করে চলে গেল কেন। আজ কলেজ থেকে এসে আমি আর হিমা সুযোগ খুঁজছি যে কখন অভিক ভাইয়া বাড়ি থেকে বের হবে, কিন্তু অভিক ভাইয়া যেন আজ বেরই হচ্ছে না। আমি আর হিমা ওর রুমের জানালার পাশে বসে আছি। এমন সময় আবির ভাইয়া এসে হিমাকে ডাকতে লাগলো। আমাকে দেখেই আবির ভাইয়া রুমের থেকে চলে গেল। আমার কেমন যেন মনে হচ্ছে যে আবির ভাইয়া আমাকে এড়িয়ে চলছে, কিন্তু কেন তা বুঝতে পারছি না। কালকে অভিক ভাইয়ের জন্য লেখা চিঠিটা দেখে ফেলেনি তো? ভাবতে আমার হাত পা কেমন যেন ঠান্ডা হয়ে আসলো। আবির ভাইকে কি জিজ্ঞেস করে দেখবো, কিন্তু হিমার কথা বললে আবার হিমার কপালে শনি নেমে আসবে। আর যদি এটা ভাবে যে আমি অভিক ভাইয়াকে চিঠি লিব, তখন এসব ভাবছিলাম। তখন হিমা রুমে এসেই আমাকে জড়িয়ে ধরে আস্তে আস্তে বলল, আরে অভিক ভাই বের হয়ে গেছে, চল তাড়াতাড়ি। আমি হিমার সাথে বিনা বাক্যে বের হয়ে গেলাম। আবির ভাইয়া বারান্দায় বসে চাচির সাথে কথা বলছিল। আমাকে আর হিমাকে যেতে দেখে হিমাকে উদ্দেশ্য করে বলল, কিরে হিমু, এখন আবার কোথায় যাচ্ছিস? হিয়া নাকি একটু বড় চাচির ওখানে যাবে, তাই। ইয়া যাবে, ভালো কথা। তোকে সাথে যেতে হবে কেন? মা না কি যেন করতে বললো তোকে? যা কাজ কর। আমি জানি হিমার কোনো কাজ নেই, কিন্তু আমার সাথে যেতে দিবে না, এজন্য এমন করছে। আমার মনটা খারাপ হয়ে গেল। হিমাও রাগ করে রুমে চলে গেল। চাচি আমাদের মনের অবস্থা বুঝতে পেরে আবির ভাইয়াকে ধমক দিয়ে বলল, তুই কাল থেকে হিমার পেছনে কেন পড়ে আছিস বলতো? দুদিন পর চলে যাবি, একটু ভালোভাবে থাকলেই তো পারিস। তোমার আলতি পেয়ে আজ পড়াশোনার এই অবস্থা। পরীক্ষায় ফেল করলে তখন বুঝবে আমি কেন ওর পেছনে পড়ি। কথাগুলো বলেই আবির ভাইয়া বাড়ি থেকে বের হয়ে গেল। আমি হিমার চিঠিটা নিয়ে পড়লাম বিপাকে। আবির ভাইয়া বের হয়ে যেতেই হিমা আবার চুপি চুপি বের হয়ে আসলো। তারপর আমরা দুজনে গিয়ে অভিক ভাইয়ার রুমে চিঠিটা রেখে আসতে সফল হলাম। রাতে আমি হিমার কাছে যাব বলে আবির ভাইয়ার জন্য লেখা চিঠিটা নিয়ে চাচিদের ওখানে গেলাম। এই সময়টা আবির ভাই সাধারণত রুমে থাকে না, তাই ভাবলাম যে রুমে চিঠিটা রেখে চলে আসব, যেন কেউ বুঝতে না পারে। তাহলে আবির ভাই আমাকে ভুল বুঝলেও চিঠিটা দেখে বুঝে যাবে যে আবির ভাইয়ার জন্য চিঠিটা লেখা, অভিক ভাইয়ের জন্য চিঠি লেখাটা আমার নয়। আবির ভাইয়ার রুমের সামনে যেতেই আমি থমকে গেলাম। আবির ভাইয়া হেসে হেসে কারোর সাথে কথা বলছে, কিন্তু অন্য কারো কণ্ঠ না শুনতে পেয়ে বুঝে গেলাম যে আবির ভাইয়া ফোনে কথা বলছে। আমি আরেকটু কাছে গিয়ে কথাগুলো শোনার চেষ্টা করলাম। আরে পাগলি, ভ্যালেন্টাইন্স ডে এখনো আসেনি তো, এখনই বলতে হবে? ওকে বলছি বাবা, আই লাভ ইউ। হয়েছে এবার? দেখ নিশি, আমি বলে দিয়েছি তো, এবার ফোন রাখ। আমি বাড়িতে এসেছি, কেউ শুনলে উল্টাপাল্টা ভাববে। বলেই হাসতে লাগলো। আবির ভাইয়া কাউকে আই লাভ ইউ বলেছে শুনে আমার পা দুটো পাথরের মতো স্থির হয়ে গেল। চোখ থেকে পানি পড়েই চলেছে। চিৎকার করে কান্না করতে মন চাচ্ছে, কিন্তু পারছি না। হঠাৎ চাচা আমাকে ওভাবে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, কে ওখানে? হিয়া, ভিতরে যা। ওখানে দাঁড়িয়ে আছিস কেন? হিমা ভিতরেই আছে, দেখ। না, আমি আর ভেতরে যাব না, আসি। ততক্ষণে আবির ভাইয়া আর হিমা রুম থেকে বাইরে চলে এসেছে। আবির ভাইয়ার চোখে চোখ পড়তে আমি তাড়াতাড়ি ওখান থেকে চলে আসলাম। অন্ধকারে থাকায় হয়তো কেউ বুঝতে পারেনি যে আমি কান্না করছি। না বোঝাই ভালো। আজ রাতে আমার ঘুম হবে না, তা আমি ভালো করেই জানি। এটাই কি হওয়ার ছিল? আমি যাকে ভালোবাসি সে অন্য কাউকে ভালোবাসে। আচ্ছা, আমারও তো কোনো ভুল হতে পারে। হতে পারে আবির ভাইয়া কাউকে ভালোবাসে না, কিন্তু আমি নিজের কানকে কি করে অবিশ্বাস করি? আসলে কি প্রেমে পড়লে মানুষের বুদ্ধি লোপ পায় নাকি বৃদ্ধি পায়? আমার ক্ষেত্রে কোনটা হচ্ছে? আমি আর কিছু ভাবতে পারছি না। বুক ফেটে কান্না করতে মন চাচ্ছে,
কিন্তু মা পাশে থাকায় কান্নাও করতে পারছি না। এত রাতে কান্না করলে মা কি ভাববে? রাতে কখন ঘুমিয়ে পড়েছি জানি না। সকালে মায়ের ডাকে ঘুম ভেঙে গেল। আমি বিছানা থেকে উঠতেই আম্মু বকা দিয়ে বলতে লাগলো, জমিদারের বেটির ঘুম কি আজ ভাঙবে? হিমা কখন থেকে উঠে পড়তে বসে গেছে, আর একে দেখো এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। একে দেখলে কে বলবে যে কিছুদিন পরে ইন্টার পরীক্ষা? আমার হয়েছে যত জ্বালা। এত বড় মেয়ে, না তো কোনো কাজ পারে আর না তো পড়াশোনা। আমি বিছানা থেকে নেমে মায়ের কথায় কান্না দিয়ে বাথরুমে চলে এলাম। এটা মায়ের রোজকার লেকচার, শুনে শুনে এখন মুখস্থ হয়ে গেছে। আমি বাথরুমে থেকেও মায়ের ক্ষীণ গলা শুনতে পেলাম। একে বিয়ে দিয়ে দাও তো, লাভ নেই। শ্বশুরবাড়ির লোকজন বলবে যে মা কি শিখিয়েছে। তোর বাপকে বলিস কয়েকটা কাজের লোক ঠিক করে রাখতে, বিয়ের সময় তাদেরকেও তোর সাথে পাঠিয়ে দেবে। আর না হলে এখন থেকে পড়াশোনা বাদ দিয়ে কাজ কাম কিছু শিখে নে, কাজে লাগবে। কথাগুলো বলতে বলতে আমার বিছানা ঠিক করতে লাগলো। আমিও সহজে বের হচ্ছি না। বের হলে লেকচার আবার শুরু হয়ে যাবে। মা রুম থেকে বের হয়ে যেতেই আমি বাইরে আসলাম। ফ্রেশ হয়ে মাকে দেখানোর জন্য হলেও একটু পড়তে বসলাম, না হলে আবার শুরু করে দিবে। কলেজে যাওয়ার সময় আবির ভাইয়াকে অনেক খুঁজলাম, কিন্তু কোথাও দেখতে পেলাম না। হিমার থেকে জানতে পারলাম যে আবির ভাইয়া নাকি আজকে সকালেই চলে গেছে। শুনে আমার বুকের ভেতরটায় কেমন হু হু করে উঠল। আবির ভাইয়া আজকেই কেন চলে গেল? তার মানে সে আমার ভালোবাসার মানুষটির সাথে আজকের দিনটা কাটাতে চায়। আমি আর কিছু ভাবতে পারছি না আবির ভাইয়াকে নিয়ে। তাকে নিয়ে যতই ভাবছি আমার মনের ভেতরটা ততই অস্থির হয়ে উঠছে। অভিক ভাইয়াও নাকি আজকেই চলে যাবে, এটাও হিমার থেকেই জানতে পারলাম। অভিক ভাইয়ার কারেন্ট অ্যাফেয়ারেন্স হচ্ছে হিমা, সব খবর ওর কাছে থাকে। পুরো রাস্তা হিমা বক বক করে যাচ্ছে, অথচ আমি চুপ করে আছি দেখে হিমা জিজ্ঞেস করলো, কিরে, তুই আজ এমন চুপ করে আছিস কেন? অসুস্থ নাকি? না তো, আমি অসুস্থ থাকলে কলেজে যেতাম নাকি? তুই চিনিস না আমাকে। আসলে আমি তো অভিক ভাইয়াকে দেওয়া চিঠিটা নিয়ে চিন্তিত আছি। না জানি অভিক ভাইয়া কি ভাববে, আদৌ তোকে চিনতে পারবে কিনা। আচ্ছা, তোকে না চিনতে পারলে তো ক্ষতি নেই, কিন্তু যদি তোকে চিনে ফেলে আর চাচা বা আবির ভাইয়াকে ব্যাপারটা বলে দেয়, তোর এসব নিয়ে চিন্তা হচ্ছে না? তুই আমাকে সাহস দিবি কি আরো ভয় পাই দিচ্ছিস? আমি তো এসব ভেবেই দেখিনি। আবির ভাইকে এই ব্যাপারে বললে তো আমাকে কুরবানি করে ফেলবে। তুই আমাকে ওই ব্যাপারটা আগে বলবি না? ওর ভয়ের তো মুখ দেখে আমি হাসি চাপিয়ে রাখতে পারছিলাম না। এখন হেসে ফেললে হিমা রেগে আগুন হয়ে যাবে, তাই আমি অনেক কষ্টে হাসিটা চেপে রেখে ওকে সাহস দিয়ে বললাম, আরে অভিক ভাই চিনে ফেললেও সমস্যা নেই, তুই তো নিজের নাম লিখে দিসনি। অভিক ভাইয়াকে যে কেউ চিঠি দিতে পারে, তা কি আমরা জানি নাকি? কিন্তু চাচি যদি বলে দেয় যে কাল ওনাদের বাড়িতে শুধু আমরাই গিয়েছিলাম, তখন আমার তো ভয় এখনই কলেজে শুকিয়ে যাচ্ছে। আমি ব্যাগ থেকে পানির বোতল বের করে ওর দিকে এগিয়ে দিয়ে বললাম, আচ্ছা চিন্তা করিস না, ধরা পড়লেও বলে দেব যে কেউ একজন আমাদের কাছে চিঠিটা দিয়ে দিয়েছিল অভিক ভাইয়া পর্যন্ত পৌঁছে দিতে। আমরা দিয়েছি, আর কিছু জানি না। কে চিঠি দিয়েছে তা বলা যাবে না। তারপর হিমাকে কিছুটা শান্ত করে নিয়ে আমরা কলেজ অবধি পৌঁছলাম। আজ সারাদিন আমার কানে শুধু আবির ভাইয়ার বলা কাল রাতের কথাগুলোই বাজতে লাগলো। যাই করি না কেন ঘুরে ফিরে শুধু ওই কথাগুলোই মনে হতে লাগলো। হিমা নিজে অভিক ভাইকে নিয়ে চিন্তিত ছিল, তাই আমার দিকে আর নজর না দেওয়ায় আমিও বেঁচে গেলাম ওর জেরা থেকে। হিমা এখন মনে প্রাণে চাইছে যে আমরা কলেজ থেকে ফেরার আগেই যেন অভিক ভাইয়া চলে যায়। হিমার দোয়াটা মনে হয় আল্লাহ কবুল করেছিল। আমরা পৌঁছে দেখলাম যে অভিক ভাইয়ার মা মানে আমাদের বড় চাচি আমার মায়ের সাথে গল্প করছে, আর ওনার থেকে জানতে পারলাম যে অভিক ভাইয়া চলে গেছে। বেচারি হিমা একদিক দিয়ে খুশি হলো যে অভিক ভাইয়ার চিঠি সম্পর্কে কাউকে কিছু বলেনি, কিন্তু অভিক ভাইয়াকে আবার অনেক দিন দেখতে পাবে না বলে দুঃখও পাচ্ছিল। ইন্টার্নি শেষ না করে নাকি অভিক ভাইয়া আর বাড়ি আসবে না সহজে, এটাও হিমার মুখেই শুনেছি। ও যে এত খবর কিভাবে পায় আমি তাই বুঝি না। পুরো একটা সিসিটিভি ফুটেজ। আমার তো এখন সন্দেহ হচ্ছে এটা ভেবে যে অভিক ভাইয়া চিঠিটা আদৌ দেখেছে। তো হিমা তো বলল যে চিঠিটা ও অভিক ভাইয়ার বইয়ের মধ্যে রেখেছিল, তাও আবার যে বইটা সামনে ছিল। অভিক ভাইয়া তো বই না পড়ে থাকার মানুষ না, তাহলে কি চিঠিটা দেখেও পড়েনি, নাকি পড়েও হিমাকে চিনতে পারেনি? না চিনতে পারলেই ভালো। এসব ভাবতে ভাবতে রুমের দিকে পা বাড়ালাম। আমি রুমে ঢুকতেই একটা
নতুন ডায়েরি দেখতে পেলাম। আমি ব্যাগটা নামিয়ে ডায়েরিটা উল্টে পাল্টে দেখতে দেখতে বাইরে এসে মাকে জিজ্ঞেস করতেই মা বলল, অভিক ডায়েরিটা দিয়েছে, তোকে আর হিমাকে নাকি পরীক্ষার জন্য গিফট করেছে। তোদের পরীক্ষার আগে হয়তো আর আসবে না, তাই দিয়ে গেল। আমি ডায়েরি উল্টোতে গিয়ে শেষের দিকে কিছু একটা লেখা দেখতে পেলাম। আমি তাড়াতাড়ি রুমে গিয়ে লেখাগুলো পড়া শুরু করলাম। আমি অবিক। হিয়া, আমি জানি চিঠিটা তুমি লিখেছো। তোমার হাতের লেখা আমি খুব ভালো করে চিনি। দেখো, আমি কথাগুলো তোমাকে সরাসরি বলতে চেয়েছিলাম, কিন্তু তুমি তো জানোই আমি একটু লাজুক প্রকৃতির। কারো সামনে গেলে ভালো করে কথা বলতে পারি না। আর যে কথাগুলো আমি গুছিয়ে লিখতে পারবো সেগুলো সামনে গেলে গুছিয়ে বলতে পারবো না। তাই তোমার থিওরি আমি তোমার উপরই অ্যাপ্লাই করলাম। আমিও আমার মনের কথাগুলো লিখলাম। আমি তোমার থেকে অনেক সিনিয়র, তাই জীবন সম্পর্কে তোমার থেকে আমার ধারণা কিছু বছরের হলেও বেশি। তোমার ওই লাইফটা আমি অনেক বছর আগেই পার করে এসেছি, তাই তোমার মনের অবস্থাটা আমি ভালো করে বুঝতে পারছি। তোমার আবেগের বয়সটা এখনো চাইনি। আবেগ দিয়ে জীবন চলে না হিয়া, বাস্তবতাকে বুঝতে শেখো। আগে এটা বোঝার চেষ্টা করো যে তুমি সত্যিই আমাকে ভালোবাসো নাকি এটা শুধু ভালো লাগে। লাভ আর অ্যাট্রাকশনের মধ্যে অনেক তফাৎ। তোমাকে ফিরিয়ে দেওয়ার মতো ইচ্ছা বা সাহস কোনোটাই আমার নেই। কেন জানি না তোমাকে আমার ভালো লাগে, তবে সেটা আদৌ ভালোবাসা কিনা আমি আজও বুঝতে পারিনি। তাই বাকিটা সিদ্ধান্ত তোমাকেই দিতে হবে। আমি তোমার ভালোবাসা নাকি শুধু ভালো লাগা, আমি কখনো এসব প্রেম ভালোবাসা নিয়ে ভাবার সময় পাইনি। সব সময় পড়াশোনা নিয়ে থেকেছি, কিন্তু আজ হোক বা কাল হোক বিয়ে তো করতেই হবে। তাই তোমাকে ফিরিয়ে দিচ্ছি না, তবে তোমার মন পরিবর্তন হলেও হতে পারে। তোমার জীবনের সবে শুরু, সামনে পরীক্ষা, পড়াশোনার মন দাও। এখন এসব নিয়ে ভাবলে চলবে না। আমি তোমাকে সময় দিচ্ছি ভাবার জন্য। তোমার যদি মনে হয় যে তুমি আমাকে সত্যিই ভালোবাসো, তবে আমি তোমাকে ফিরিয়ে দেব না, অপেক্ষা করবো তোমার জন্য। কিন্তু এর মধ্যে যদি তোমার মনে হয় যে আমাকে তোমার শুধু ভালো লাগা, ভালোবাসো না, তবে আমি তোমাকে দোষারোপ করব না, কারণ আমি জানি যে এই বয়সটা আবেগী। আর আমার বাহ্যিকতা দেখে আমাকে বিচার করো না। আমার আচার আচরণের স্বভাব চরিত্র এগুলো বিচার করো, তারপর তুমি সিদ্ধান্ত নেবে। আর হ্যাঁ, তোমার পরীক্ষার মধ্যে এ নিয়ে কোনো টেনশন করবো না। এখন তোমার পড়ার সময়। পরীক্ষা শেষ করে ঠান্ডা মাথায় ভেবে তারপর আমাকে জানিও। উপদেশগুলো গ্রহণ করলে খুশি হব। আর আমার লেখাগুলো পড়ে একদম মন খারাপ করবে না। নিজের খেয়াল রেখো, ভালো থেকো, সুস্থ থেকো। তোমার প্রিয় অপু। লেখাগুলো পড়তেই আমার মাথার মধ্যে ঝিমঝিম করতে শুরু করে দিয়েছে। আমি হাসবো নাকি কাঁদবো বুঝতে পারছি না। প্রথমে আবির ভাইয়া আমাকে ভুল বুঝলো, আর এখন অভিক ভাইয়াও। কিন্তু এই লেখাগুলো দেখলে হিমাও যে আমাকে ভুল বুঝবে। যাই হোক না কেন, হিমাকে এই ব্যাপারে কিছুই বলা যাবে না, তাহলে ও আমাকে খুন করে ফেলবে। অভিক ভাইয়া কি করে ভাবতে পারলো যে আমি ওনাকে পছন্দ করি? তার মানে চিঠিটা আবির ভাইয়াও পড়েছিল নিশ্চয়ই, যার কারণে আবির ভাইয়াও একই ভুল বুঝেছে। কিন্তু আমি অভিক ভাইয়াকে চিঠি দেই বা না দেই, আবির ভাইয়া তো অন্য একটা মেয়েকে ভালোবাসে, আর অভিক ভাইয়াও কি আমাকে পছন্দ করে? তাহলে আমি কোথায় এসে পড়লাম? আমি এখন কোন দিকে যাব আর কি করব? অভিক ভাইয়াকে নিয়ে কোনো চিন্তা নেই, কিন্তু আবির ভাইয়া আর হিমাকে আমি কি করে সবটা বোঝাবো? আমি যে আর কিছুই ভাবতে পারছি না। আমি ডায়েরিটা ড্রয়ারে লুকিয়ে রেখে সোজা হিমার কাছে চলে গেলাম। হিমা ফ্রেশ হয়ে খেতে বসেছে। আমি গিয়ে বললাম, অভিক ভাইয়া তোকে একটা ডায়েরি গিফট করেছে, দেখেছিস তাতে কি কিছু লেখা আছে? অভিক ভাইয়ার নাম শুনেই হিমা যেন লাফিয়ে উঠল। খাবার নিয়ে ওর রুমে চলে গেল। আমি ওকে অনুসরণ করলাম। টেবিলের উপর থেকে ডায়েরিটা নিয়ে আমি লেখা খুঁজতে লাগলাম। ডায়েরির শেষ পাতাতেই কিছু লেখা আছে। আমি সেটা পড়তে শুরু করলাম। বেস্ট উইশেস মাই ডিয়ার মিস্টার। ভালো করে পড়াশোনা করো, ভালোভাবে পরীক্ষা দিও, সময়গুলো কাজে লাগাও, নষ্ট করো না। যাওয়ার আগে আর দেখা হলো না, নিজের যত্ন নিও। ভালো থেকো, তোমার ভালোবাসার ভাই অভিক। লেখাটা পড়ে আমি ধপ করে হিমার বিছানার উপর বসে পড়লাম। অভিক ভাইয়া হিমাকে কিছু লিখেছে ভেবে হিমা খুশিতে লাফাতে লাগলো, কিন্তু আসল ঘটনা শুনলে যে হিমার কি অবস্থা হবে তা ভেবে আমি অস্থির হয়ে যাচ্ছি। আচ্ছা, অভিক ভাইয়া যদি জানতো যে চিঠিটা আমি নই হিমা দিয়েছে, তখন হিমাকেও কি একই কথা লিখতো? আমি হিমার রুম থেকে বের হয়ে আসলাম। হিমা তো খাওয়া দাওয়া বাদ দিয়ে ডায়েরি নিয়ে পড়লো। হাজার হোক, ডায়েরিটা অভিক ভাইয়া দিয়েছে। আমি বিষণ্ণ মনে রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। খাওয়ার কোনো ইচ্ছে না থাকা সত্ত্বেও মায়ের জোরাজোরিতে খেতে বসলাম। 2 বার খাবার মুখে দিয়েই আর খেতে ইচ্ছে হচ্ছিল না, তাই বাকি খাবারটা রেখেই উঠে পড়লাম।
মা কিছু বকাবকি করে চলে গেল। আমি বিছানায় শুয়ে ফোনটা হাতে নিয়ে একবার অভিক ভাইয়ার নাম্বার বের করছি, একবার আবির ভাইয়ার নাম্বার বের করছি, কিন্তু কাউকেই কল করার সাহস পাচ্ছি না। কল করে কি বলবো তাই ভেবে পাচ্ছি না। আমি এমনিতেও ফোনে কথা কম বলি। আবির ভাইয়ের সাথে যাওয়া বা টুকটাক কথা হয়, অভিক ভাইয়ের সাথে ফোনে কথা হয় না বললেই চলে। ভাইয়াও কল করে না আর আমিও না। অনেকক্ষণ ভেবে চিন্তে কিছুটা সাহস নিয়ে অভিক ভাইয়াকে কল করেই ফেললাম। কল করার কিছুক্ষণ পর আবির ভাইয়া কল রিসিভ করে বলল, হ্যালো হিয়া। আবির ভাইয়া কোথায় আপনি? আমি মাত্র পৌঁছালাম বাসায়, কিছু বলবি? না মানে ভালোভাবে গেছেন তো? আরও কিছু বলার থাকলে বল। আমি খুব টায়ার্ড, বুঝতেই পারছিস, মাত্র আসলাম রুমে। আমি তাড়াতাড়ি করে কল কেটে দিলাম। আর কিছু বলার ইচ্ছেটা আমার মরে গেছে। একটু ভালো করে কথা বললেও পারতো। আমি কল কেটে দেওয়ার পর আবির ভাইয়া আরো 2 বার কল করলো। আমি রিসিভ করলাম না। রিসিভ করে কি বা বলবো। এরপর ভাবছিলাম যে অভিক ভাইয়াকে কল করে সব সত্যিটা বলে দিব, যে চিঠিটা আমি লিখলেও আমার জন্য নয়, হিমার জন্য লিখেছিলাম। কিন্তু আবির ভাইয়ার সাথে কথা বলে সেই মুডটাই নষ্ট হয়ে গেল। তাই আর অভিক ভাইয়াকে কল করলাম না। জানি না আবির ভাইয়া আবার আসবে কবে, আর কবে সামনে থেকে এক নজরে দেখতে পাবো, আর কেনই বা এই সত্যিটা জানাতে পারবো। আবির ভাইয়া কাউকে ভালোবাসলেও মেনে নিতে হবে, কিন্তু তাই বলে সে আমাকে ভুল বুঝবে সেটা তো হতে পারে না। কিন্তু হিমাকে সত্যিটা তাড়াতাড়ি জানাতেই হবে, নইলে অনেক কিছুই হতে পারে। বিশেষ করে হিমা পরে ব্যাপারটা জানতে পারলে আমাকে ভুল বুঝবে। এটা কিছুতেই হতে দেওয়া যাবে না। আবির ভাইয়াকে পরে বোঝালেও হবে, কিন্তু হিমাকে কি করে সবটা বলবো তাই বুঝতে পারছি না। ওর প্রতিক্রিয়াটাই বা কি হবে কে জানে। অভিক ভাইকে কথাটা না জানানো পর্যন্ত আমার শান্তি হচ্ছিল না। অভিক ভাইকে হিমার কথা জানাতেই অভিক ভাইয়া রাগান্বিত স্বরে বলল, হিয়া, তোমার কমন সেন্স নেই? অন্যের চিঠি তুমি তুমি কেন লিখবে? আর হিমাকে জানিয়ে দাও, ওকে শুধুমাত্র আমার ছোট বোন ভাবি, এর বাইরে কিছুই নয়। ভাইয়া কথাটা আপনি নিজে হিমাকে জানিয়ে দিলে খুশি হতাম। ওকে, আর আমি তোমাকে পছন্দ করি এটা তো এখন তুমি জেনে গেছো। তোমার মতামত যখন খুশি জানিয়ে দিও, আমি আশায় থাকবো তোমার উত্তরের। এখন পড়াশোনার সময়, এসব নিয়ে ভাবতে হবে না। ভাইয়া আসলে আমি আপনাকে আমার বড় ভাই হিসেবেই মানি, তাই। ওকে, আমার জন্য তোমার চিন্তা করতে হবে না। ভেবো না যে তুমি না করার আমি অনেক কষ্ট পাবো, কেননা তোমাকে আমার ভালো লাগে, জাস্ট এইটুকুই। ব্যাপারটা এখানেই শেষ হয়ে গেল। ভালো হয়েছে কোনো জিনিস নিয়ে বাড়াবাড়ি আমার একদম পছন্দ নয়। আর এসব কথাগুলো কাউকে জানানোর প্রয়োজন নেই। কাজিনদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝির সৃষ্টি হোক, সেটা আমি চাই না। আচ্ছা। তুমি কি আমাকে ভয় পাও? না আসলে। প্লিজ কিছু মনে করো না, আমি এভাবে কথাগুলো বলতে চাইনি, কিন্তু ইটস ওকে ভাইয়া, আপনি শুধু হিমাকে একটু বুঝিয়ে বলবেন তাহলেই হবে। আচ্ছা সরি হিয়া, সত্যিটা না জেনেই আমি তোমাকে। থাক না, এসব আর না বলাই ভালো। তারপর অভিক ভাইয়া কল কেটে দিতেই আমি যেন হাফ ছেড়ে বাঁচলাম। একটু পরেই হিমা মন খারাপ করে আমার রুমে আসলো। তারপর আমাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো, কারণ অভিক ভাইয়া ওকে সবটা বলেছে, আর সেটা শুনেই ওর এই অবস্থা। অভিক ভাই সব কিছু পেয়েছে বলে এত অহংকার থাকতে হবে? আমি কি দেখতে এতটাই খারাপ? পড়াশোনায় নাও একটু কাঁচা, তাই বলে এভাবে সরাসরি মুখের উপর না করে দিতে পারলো? আমি ওর পিঠে হাত বুলিয়ে শান্ত হতে বললাম। তারপর ওকে বুঝালাম যে অভিক ভাইয়ের থেকে আরো ভালো ছেলে পাবে ও। অভিক ভাইয়া আমাকে পছন্দ করে, এটা ওর থেকে গোপন রাখাই ভালো। তাই ও এই বিষয়ে আর কিছু বললাম না। কেটে গেছে কয়েকটা মাস। আমি আবির ভাইয়ের সাথে আর একদিনও কথা বলিনি। সে তো তার প্রিয় মানুষের সাথেই আছে, আমার সাথে কেন কথা বলতে হবে? আমিও ভার্সিটিতে পড়বো, আর প্রেম করে আবির ভাইকে দেখিয়ে দিব। ইদানিং আমার পড়াশোনা দেখে রীতিমতো সবাই অবাক, ভীষণ অবাক। আর আব্বু ভীষণ খুশি যে আমি পড়াশোনায় মন দিয়েছি। সত্যি বলতে ইদানিং পড়াশোনা করতে আমার ভালোই লাগে। আর সব থেকে মজার ব্যাপার হচ্ছে, পড়াশোনায় ডুবে থাকলে আবির ভাইয়ার কথাও বেশি মনে পড়ে না। কলেজে এখন আর যেতে হয় না, শুধু প্রাইভেট আর কোচিং। ভালোই যাচ্ছে দিনকাল। আজ আমার একমাত্র ফুফুর বড় মেয়ের গায়ে হলুদ অনুষ্ঠান। ফুফুর শুধু 2 মেয়ে, কোনো ছেলে নেই। বড় মেয়ে নিশি আর ছোট মেয়ে মিশি। মিশি এবার ক্লাস 9-এ পড়ে। ফুপুর বাড়ি আমাদের বাড়ি থেকে বেশি দূর না হলেও বেশি যাওয়া হয় না ওখানে। আর ফুপুর বাড়িতে যাওয়ার কোনো ইচ্ছে আমার ছিল না, কিন্তু হিমা যখন জানালো যে আজ নিশি আপুর গায়ে হলুদের অনুষ্ঠানের জন্য আবির ভাইয়া আসবে, তখন কেন জানি আমার যেতে মন চাইলো।
কতদিন আবির ভাইয়ের ওই মুখটা দেখি না, কিন্তু সে তো অন্য কাউকে ভালোবাসে। কথাটা মনে হতেই আবার আমার মনটা খারাপ হয়ে গেল। কিন্তু আমি না গেলে হিমাও যাবে না। হিমার জেদের কাছে হেরে অবশেষে রাজি হলাম। সবার সাথে আমিও হলুদ শাড়ি পরেছি, আর আমার চোখ দুটো শুধু বারবার আবির ভাইকে খুঁজছে। কখন যে আসবে। হিমা সবার সাথে মজা করছে, কিন্তু আমি একপাশে দাঁড়িয়ে আবির ভাইকে খোঁজার চেষ্টা করছি। এমন সময় কেউ একজন আমার পেছন থেকে বলে উঠল, এক্সকিউজ মি কেশবতী। আমি পেছনে তাকাতেই দেখতে পেলাম যে একটা ছেলে দাঁড়িয়ে আছে। ছেলেটা দেখতে কিছুটা অভিক ভাইয়ার মতোই। আমি প্রথমে দেখেই কিছুক্ষণ হাঁ করে তাকিয়েছিলাম যে অভিক ভাইয়া তো আসার কথা না, তাহলে এই ছেলেটাকে? আর আশেপাশে তো কেউ নেই, কেশবতী বলে কাকে ডাকছে? এই যে মিস, হ্যাঁ আপনাকেই বলছি। আমি জানি আমি দেখতে অনেক সুন্দর, তাই বলে ওভাবে তাকিয়ে রাখতে হবে? ওনার কথা শুনে আমি রাগে আর লজ্জায় আমার চোখ নামিয়ে নিয়ে বললাম, এই যে মিস্টার হনুমান, সুন্দর হয়েছেন বলে শুধু অহংকার, তাই না? এই সৌন্দর্য কি আপনি নিজে তৈরি করেছেন নাকি? আল্লাহ আপনাকে এত সুন্দর করে তৈরি করেছেন বলেই না আপনি এত সুন্দর হয়েছেন। আর আপনি আমাকে কেশবতী কেন বলছেন? মেনেই যখন নিয়েছেন যে আল্লাহ আমাকে সুন্দর করে বানিয়েছেন, তাহলে হনুমান বলে আপনি সেই সৌন্দর্যের অবমাননা করতে পারেন কি? সেটা তো আপনার অহংকার দেখে বলেছি, কিন্তু আপনি আমাকে... কারণ আমি তো আপনার নাম জানতাম না, শুধু আপনার চুলগুলোই দেখছিলাম। আর এত সুন্দর চুলের অধিকারী যে, তাকে কেশবতী বলে ভুল করে কিছু। চুল তার কবিকার অন্ধকার বিদিশার নেশা। কবিতার এই লাইনটা আপনার জন্য যেন কবি লিখেছিলেন। আচ্ছা, আপনি কে বলুন তো? আমার সাথে এসব আউল ফাউল কেন পেঁচাল শুরু করেছেন? আর আমি বা এতক্ষণ আপনার সাথে কথা বলছি কেন? আরে সরি, আপনাকে যে জন্য ডাকছিলাম তাই তো শোনানো হয়নি। এখানে আশেপাশে কোনো ফুলের দোকান আছে? মিশি আমাকে ফুল কিনে আনতে বলেছে, কিন্তু আমি এখানে তেমন কিছুই চিনি না। আপনাকে দেখে ভাবলাম যে জিজ্ঞেস করে নেই। মিশি আর কাউকে পায়নি ফুল কেনার জন্য, আপনার মতো একটা গাধাকে পাঠিয়েছে। আর আপনিও আমাকে পেলেন জিজ্ঞাসা করার জন্য। আশেপাশে কোনো ছেলের অভাব আছে নাকি? মেয়ে দেখলে এই কথা বলতে মন চায়, লুচ্চা। আপনি আশেপাশে আর কাউকে দেখতে পাচ্ছেন? এখানে শুধু আমি আর আপনি আছি। আর শুনুন, আপনি আমাকে গাধা, হনুমান আর এসব কেন বলছেন? আমার তো সুন্দর একটা নাম আছে নাকি? সাহিল শাহরিয়ার আমার নাম। নেক্সট টাইম মাথায় রাখবেন। আর উপকার না করলে না করেন, উল্টোপাল্টা কথা বলবেন না। কি ব্যাপার? কি হয়েছে? আপনি কি হিয়াকে চিনেন? ও আচ্ছা, আপনার নাম তাহলে হিয়া? চেহারার মতো নামটাও খুব মিষ্টি। কি রে, তুই এই ছেলেটাকে চিনিস নাকি? আমি ভয়ে ভয়ে না সূচক মাথা নাড়তেই আবির ভাইয়া সাহিলের দিকে এগিয়ে গিয়ে বলল, একা একটা মেয়েকে পেয়ে বিরক্ত করছেন, লজ্জা করছেন আপনার? দেখে তো ভদ্র করে ছেলে বলেই মনে হচ্ছে, ব্যবহার দেখে তো তা মনে হচ্ছে না। ভাইয়া প্লিজ, আপনি যা ভাবছেন তা নয় আসলে। তুই চুপ থাক, একদম কথা বলবি না। দিন দিন তোর সাহসটাও বেড়ে যাচ্ছে। আমি কি বলবো না বলবো বুঝতে পারছি না। আবির ভাইয়া রেগে গেছে বুঝতে পারলাম। আর আবির ভাইয়ার এই ব্যবহারের কারণে সাহিলও রেগে গেছে। সাহিলও এবার আবির ভাইয়ার দিকে এগিয়ে গিয়ে বলল, আপনাকে তো ভদ্র ঘরের মেয়ে বলে মনে হচ্ছে। না জেনে শুনে কথা বলতে এসেছেন কেন? হ্যাঁ আবির, কখন আসলি? আর এখানে কি হয়েছে? সাহিল, তুমিও এখানে? কি হচ্ছে এটা? কি এখানে? না ফুপা, কিছুই হয়নি। আসলে আবির ভাইয়া আমাকে খুঁজে পাচ্ছিল না তাই। এ সাহিল, আমার এক চাচাতো বোনের ছেলে এই প্রথম আমাদের গ্রামে এসেছে। আবির, ওকে নিয়ে গ্রামটা ঘুরে দেখাস। আর ওই মেয়েটাকে, হিয়া। ফুপার কথায় এতক্ষণে সবার আবির ভাইয়ার সাথে আসা মেয়েটির দিকে নজর পড়ল। আমি কিছু বলার আগেই আবির ভাইয়া আমার হাত থেকে নিজের হাত ছড়িয়ে নিয়ে মেয়েটার পাশে গিয়ে বলল, এই নিশি আমার বান্ধবী, কখনো গ্রামের বিয়ে দেখেনি, তাই নিশি আপুর বিয়েতে আসতে যাচ্ছিল, তাই। ভালো হয়েছে নিয়ে এসেছিস। তা তোরা সবাই এখানে দাঁড়িয়েছিস কেন? ভেতরে যা, সবাই ভেতরে। বলেই ফুপা ওখান থেকে চলে গেল। তারপর আবির ভাইয়া একবার সাহিলের দিকে আর একবার আমার দিকে দেখেছিল, আর আমি নিশিকে দেখছিলাম। আবির ভাইয়া কি করে পারলো মেয়েটাকে বাড়ি অবধি নিয়ে আসতে, ভেবেই আমার মনটা ভেতর থেকে কেঁদে উঠল। আমি ওখান থেকে অতি দ্রুত চলে আসলাম। সাহিল ভাইয়াও আবির ভাইয়ের দিকে কটমট করে তাকিয়ে থেকে চলে গেল। আবির ভাইয়া আর তার সেই নিশি ওখানে দাঁড়িয়ে রইল। আমি ওখান থেকে সোজা বাড়ি চলে আসলাম। বাড়িতে কেউ নেই এখন, সবাই ওই বাড়িতে। তাই আমি পুকুর পাড়ে বসে বসে কান্না করছিলাম। এমন সময় পেছনে কারো পায়ের আওয়াজ শুনে ওদিকে তাকাতেই আবির ভাইয়াকে দেখে চমকে উঠলাম। আবির ভাইয়া নিঃশব্দে আমার পাশে বসে বলল, সেদিন কেন আমায় মিথ্যে বলেছিলি? সত্যিটা বললে কি এমন হতো? আমি কি তোর অবিক ভাইয়াকে তোর থেকে কেড়ে নিতাম, নাকি খেয়ে ফেলতাম? আবির ভাইয়ার কথাগুলো শুনে আমি নির্বাক হয়ে গেছি। তার মানে আমার ধারণাটাই ঠিক ছিল। আবির ভাইয়া আমাকে ভুল বুঝেছিল।
আমিও হেয়ালি করেই বললাম, আমি তো কোনো মিথ্যা বলিনি। আর আপনি যে আপনার হৃদয়ের টুকরাটাকে রেখে আমার সাথে গল্প করতে এসেছেন, এটা কি ঠিক? তুই কি নিশির কথা বলছিস? ও আমার হৃদয় টুকরো কেন হবে? কথা ঘোরাচ্ছিস কেন? খুব কথা ঘোরাতে শিখেছিস দেখছি। হঠাৎ এমন হাসছেন কেন? তোর মুখ দেখলে যে কেউ ভয় পেয়ে যাবে। পুকুরে গিয়ে আগে মুখটা ধুয়ে আয়। আর কান্না করছিলি কেন? ওই সাহিল কিছু বলেছে? কি হয়েছিল? আমি শাড়ির আঁচল খুঁজে সেটা দিয়েই মুখ মুছতে শুরু করলাম। আবির ভাইয়া আমার হাত থেকে শাড়ির আঁচল কেড়ে নিয়ে বলল, এভাবে মুছলে মুখে লাগবে। যা আগে মুখটা ভালো করে ধুয়ে আয়। আমি শাড়ি পরে এমনিই হাঁটতে পারছি না, তার উপর পুকুরের পানি দিয়ে মুখ ধুতে বলছে। আমি রেগে গিয়ে বললাম, এই অবস্থায় আপনি আমাকে পুকুরের পাড়ে যেতে বলছেন? আমি তো আপনার নিশি নয় যে সবকিছু পারফেক্ট হব। আমি বাড়ি যাচ্ছি, এগুলো ধুয়ে আসছি বলেই আমি বেঞ্চি থেকে উঠতেই আবির ভাইয়া আমার হাত টেনে আবার বেঞ্চিতে বসিয়ে দিলেন। তারপর রেগে গিয়ে বললেন, তুই বারবার নিশির নাম নিয়ে কি প্রমাণ করতে চাইছিস বলতো? আমি বললাম না নিশি আমার ফ্রেন্ড আর কিছুই নয়। আর ও অলরেডি বিবাহিত। নিশি বিবাহিত? এই কথাটা শুনতে খুশিতে আমার লাফাতে মন চাচ্ছিল, কিন্তু আবির ভাইয়াকে সেটা বুঝতে না দিয়ে বললাম, সত্যি নিশি আপনার গার্লফ্রেন্ড নয় আর উনি বিবাহিত? তাহলে সেদিন রাতে এইটুকু বলে আমি থেমে গেলাম। আবির ভাইয়া অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বলল, কোন দিন রাতে? তুই কবেকার কথা বলছিস? কিছু না, আসলে আপনি আমাকে ভুল বুঝেছিলেন। সেদিন অভিক ভাইয়ের জন্য আমি চিঠি লিখিনি, আসলে আমি নিজে দেখলাম ওটা তোর হাতের লেখা ছিল আর তুই এখনো মিথ্যে বলছিস। আসলে চিঠিটা আমি লিখেছিলাম, তবে আমার জন্য নয় ওটা। এইটুকু বলেই আমি থেমে গেলাম। হিমার নাম জানতে পারলে আবির ভাইয়া যদি রেগে যায়, যদি হিমাকে বকাবকি শুরু করে, সবাইকে বলে দিলে তো কেলেঙ্কারি কাণ্ড হয়ে যাবে। আমি এখন কি করব? সত্যিটাকে আবির ভাইয়াকে বলে দিব? আর সত্যিটা না বললে তো আবির ভাইয়া আমাকে ভুল বুঝবে। কি করব এখন আমি? তুই নিজেই বলছিস যে চিঠিটা তুই লিখেছিস, আবার বলছিস তোর জন্য নয়। এটা কি ধরনের মজা হিয়া? আমাকে কি তোর পাগল মনে হয়? এটা কি স্কুলের কোন আবেদনপত্র যে বান্ধবীরটা তুই লিখে দিলি? এটা এইটুকু বলেই থেমে গেলেন আবির ভাইয়া। আমি এবার মাথা নিচু করে বসে আছি, এখনো সিদ্ধান্ত নিতে পারছি না কি করব। আমি আস্তে আস্তে মাথাটা তুলে আর চোখে আবির ভাইয়াকে একবার দেখে নিলাম। তার চোখে মুখে কেমন একটা মায়া ছড়িয়ে আছে, যা উপেক্ষা করে মিথ্যা বলা আমার পক্ষে অসম্ভব। আমি আস্তে করে বললাম, আমি আপনাকে বলতে পারি, একটা শর্তে। বলে ফেল, কি শর্ত? আপনি রাজি আছেন? শর্ত না শুনলে কিভাবে রাজি হব? আগে বল। না, আগে আপনি আমাকে কথা দিন, এইটা নিয়ে কোনো ঝামেলা করবেন না, কাউকে কিছু বলবেন না। আচ্ছা ঠিক আছে, আমি কাউকে কিছুই বলবো না। তুই আমাকে বল চিঠিটা কার জন্য লিখেছিলি? হিমার জন্য। আমার কথাটা শুনেই আবির ভাইয়া সাপের মতো ফোঁস করে উঠল, বসা থেকে দাঁড়িয়ে গেল, আমার দিকে এমন ভাবে তাকিয়ে আছে মনে হচ্ছে আমি যেন হিমার নাম নিয়ে অনেক বড় একটা ঝামেলা করে ফেলেছি। আবির ভাইয়াকে রাখতে দেখে আমিও দাঁড়িয়ে গেলাম। তারপর আবির ভাইয়ার থেকে চোখ নামিয়ে নিয়ে বললাম, আপনি কিন্তু কথা দিয়েছেন কাউকে কিছু বলবেন না, প্লিজ হিমাকে কিছুই বলবেন না। ও আমাকে বারণ করেছিল, কিন্তু এইটুকু বলার পরেই আবির ভাইয়া আমাকে থামিয়ে দিয়ে বলল, তুই এখন আমাকে এসব বলছিস? এসব কবে থেকে চলছে? তো বন্ধুরা, এতক্ষণ ধরে গল্পটি শুনেছ। গল্পটি তোমাদের কাছে কেমন লাগছে? যদি গল্পটি ভালো লেগে থাকে এবং এ ধরনের গল্প আরও শুনতে পছন্দ করো, তাহলে এক্ষুনি নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি টিপে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাও এবং গল্পটি কন্টিনিউ করো। আর হ্যাঁ, একটি সুন্দর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। তুই আমাকে আগে বলিসনি কেন? চিঠিটা কি অবিক ভাইয়াকে দিয়েছিস? অবিক ভাইয়াও কি হিমাকে? প্লিজ ভাইয়া, আপনি কিন্তু আমাকে কথা দিয়েছেন যে হিমাকে কিছু বলবেন না। আর শান্ত হন, এখন কেউ শুনে ফেলবে। তুই আগে বল যে কবে থেকে এসব চলছে? কিছুই চলছে না, অভিক ভাইয়া হিমাকে পছন্দ করে না, হিমাই শুধু পড়াশোনায় ডাব্বা আর ও এসব করে বেড়ায়। মাকে আমি কতবার বলেছি ওর দিকে খেয়াল রাখতে, আর আমি কিছু বললেই বলে যে বাড়াবাড়ি করছি। আজ আসুক ও বাড়িতে। বলে আমাকে রেখে আবির ভাইয়া হন হন করে চলে গেল। আমি অপলক দৃষ্টিতে তাকিয়ে রইলাম সেদিকে। হঠাৎ আমার হিমার কথা মনে পড়তেই আত্মা শুকিয়ে গেল। আবির ভাইয়া এখন গিয়ে আবার হিমাকে কিছু বলবে না তো? আমি তাড়াতাড়ি বাড়ি গিয়ে মুখটা ধুয়েই আবার ফুপুর বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। ফুপুর বাড়িতে পৌঁছে হিমাকে হাসি খুশি দেখে স্বস্তির নিঃশ্বাস ফেললাম। যাক বাবা, তার মানে আবির ভাইয়া হিমাকে এখনো কিছু বলেনি।
এরপর আমি আবির ভাইয়াকে কোথাও খুঁজে পেলাম না। আমাকে দেখেই মিশি দৌড়ে এলো। আরে হিয়া আপু, তোমার মুখে এ কি অবস্থা? মুখ ধুয়েছো? আর চলো, নিশি আপু তোমাকে তখন থেকে খুঁজছে। কোথায় হাওয়া হয়ে গিয়েছিলে তুমি? তোরা তো প্রশ্নের উত্তর দেওয়ার ধৈর্য আমার নেই, চল যাচ্ছি। তুমি নাকি সাহিল ভাইয়ার সাথে ঝামেলা করেছো? তুই জানলি কি করে? ওই ছেলেটা তোকে বলেছে? ভাইয়া বলছিল যে আমার এক সুন্দরী আপু নাকি তাকে অনেক অপমান করেছে। পরে জানতে পারলাম যে সেই সুন্দরী আপুটি আর কেউ নয়, তুমি। দেখ তো আমাকে ভালো করে, আমাকে দেখি কি মনে হয় যে আমি কাউকে অপমান করতে পারি? আর যার মান সম্মান বলতে কিছু নেই তার আবার অপমান? যাই বলো না কেন, সাহিল ভাইয়া তোমার উপরে ভীষণ রেগে আছে। উনি রেগে আছে তাতে আমার কি? আমি কি ওনার রাগের কামাই খাই নাকি? এতক্ষণে আমি আর নিশি আপুর ওইখানে চলে এসেছি। সবাই আপুকে হলুদ দিয়ে দিচ্ছে, আমিও দিলাম। সবার মুখেই হলুদ, শুধু আমি ছাড়া। আমাকে দেখেই সবাই ছুটে আসলো হলুদ দিতে। তারপর জোর করে সবাই মিলে আমার মুখটা পুরো হলুদ বানিয়ে দিল। শাড়ি পরে এমনিতেই আমার অবস্থা নাজেহাল, তারপর হলুদ মাখাতে গিয়ে আরো খারাপ অবস্থা হয়ে গেল। সবাই মিলে অনেক মজা করলেও আবির ভাইয়ার কথা মনে হতেই আমার সব খুশি যেন উবে গেল। আমি হিমাকে নিয়ে মিশির রুমে চলে গেলাম, কারণ একমাত্র ওই রুমটাই ফাঁকা ছিল। এখন বাকি সব রুম লোকজনে ভর্তি। হিমাকে সবার মাঝখানে থেকে ওভাবে টেনে আনায় হিমা কিছুটা বিরক্ত আর অবাক হয়ে বলল, কি রে হিয়া, তুই আমাকে এভাবে টেনে আনলি কেন? আর এতক্ষণ তুই কোথায় ছিলি? আমি হিমাকে সবটা বলতেই ওর হলুদে মুখ মাখা মুখটা যেন মুহূর্তেই কালো হয়ে গেল। ও আমার হাত ধরে কান্না কান্না কণ্ঠে বলল, তুই এটা কি করেছিস হিয়া? তোকে না আমি বারণ করেছিলাম কাউকে না জানাতে, আর তুই আমার জমের কাছে কথাটা বলে দিয়েছিস। তুই এটা কেন করলি? তোর কথা বললে হয়তো আবির ভাইকে তোকে কিছুই বলতো না, তুই আমার কথা কেন বললি? দেখ হিমা, অভিক ভাইয়াও সত্যিটা জানে, আর আমি না বলে অভিক ভাইয়া যদি কথাটা আবির ভাইয়াকে জানাতো তাহলে কি আমি মিথ্যাবাদী হতাম না? মাঝখান থেকে আমিও আবির ভাইয়ের কাছে খারাপ হয়ে যেতাম, আর সত্যিটাও জেনে যেত। এতে কি লাভ হতো বল? তার চেয়ে এখনই সত্যিটা জেনে গেছে, এটাই তো ভালো হয়েছে। পরে যা হয় হতো, তুই এখন ভাইয়াকে কেন জানালি? ভাই আমাকে খুন করে ফেলবে। এভাবে কান্না করলে তোর সব সাজ নষ্ট হয়ে যাবে কিন্তু। আর শোন, আবির ভাইয়া আমাকে কথা দিয়েছে যে তোকে কিছু বলবে না। ট্রাস্ট মি, আমার বিশ্বাস আবির ভাইয়া নিজের কথা রাখবে। ছোটবেলা থেকে চিনি আমি ভাইয়াকে, একবার যখন কথা দিয়েছে তখন তোকে কিছুই বলবে না। আর বললেও আমি তো আছি নাকি? আমাকে তোর ভরসা হয় না? তারপর অনেক বুঝিয়ে সুঝিয়ে হিমাকে শান্ত করে রুম থেকে বের হলাম। হিমাও কান্নাকাটি করে আমার মতো অবস্থা হয়েছে। একে তো মুখে মেকআপ, তার উপর হলুদ, তার উপরে এখন আবার কান্না করলো। তাই হিমা মুখ ধুতে চলে গেল। তখন আবির ভাইয়ার বান্ধবী নিশি আপু আমার দিকে এগিয়ে এসে বলল, তুমি তাহলে সেই হিয়া যার কথা আবির সবসময় বলে? আমার কথা আবির ভাইয়ার মুখে শুনেছেন? হ্যাঁ, আবির তো সারাক্ষণ তোমার গল্পই করে। হিয়ার এই পছন্দ, হিয়ার ওই পছন্দ, হিয়া এই খেতে ভালোবাসে, আরও অনেক কিছু। ওর মুখে তোমার গল্প শুনতে শুনতে এখন আমারও মুখস্থ হয়ে গেছে যে তোমার পছন্দ অপছন্দ কি। আর তুমি তো ছবির থেকেও বেশি সুন্দরী, যদিও এখন তোমার মুখ দেখে সহজে চিনার উপায় নেই। বলে হাসতে লাগলো নিশি আপু। আপুর সাথে সাথে আমিও একটু হাসার চেষ্টা করলাম। তবে আমি কথাগুলো শুনে এতটাই অবাক হয়েছিলাম যে হাসিটা ভেতর থেকে ঠোঁট অব্দি পৌঁছলো না। তা আবির ভাইয়া আমার আর কি কি গল্প করেছে আপনার কাছে? করেছে তো অনেক গল্পই, তবে শুনলাম যে তুমি নাকি তোমার কাজিন অফিককে পছন্দ করো। কথাটা শুনেই আমি আশেপাশে তাকালাম যে কেউ আবার আমাদের কথা শুনছে না তো। তারপর দেখলাম যে না, তেমন কেউ আশেপাশে নেই। তারপর আমি স্বস্তির নিঃশ্বাস ফেলে বললাম, আপু, এটা আসলে একটা ভুল বোঝাবুঝি ছিল। আমি আবির ভাইকে পছন্দ করি না। আমার মুখে এই কথাটা শুনতেই নিশি আপুর মুখে এক প্রকার খুশির ঝিলিক দেখতে পেলাম। তিনি খুশি মুখে বলে উঠলেন, রিয়েলি তুমি অফিককে পছন্দ করো না? আচ্ছা, আমার একটা প্রশ্নের উত্তর দিতে পারবে? যদিও সেটা অনেকটা পার্সোনাল হয়ে যায়, তারপরেও তুমি যদি বলতে। আরে আপু, বলে ফেলুন, আমি তো আপনার ছোট বোনের মতোই।
তুমি কি কাউকে পছন্দ করো? আই মিন ভালোবাসো? তুমি বলতে না চাইলে থাক, আমি তোমাকে ফোর্স করব না। আসলে কথাটা জানতে ইচ্ছে হলো, তাই জিজ্ঞাসা করলাম আর কি। এমন প্রশ্ন শুনে আমি অনেকটা বিব্রতিকর অবস্থায় পড়ে গেলাম। অচেনা একটা মানুষকে আমি কি করে বলবো যে আমি একজনকে ভালোবাসি? আর সে হচ্ছে আমার প্রাণপ্রিয় আবির ভাইয়া, তারপর এ হচ্ছে আবার আবির ভাইয়ারই বেস্ট ফ্রেন্ড। সরি আপু, আমি তোমাকে আগেই বলেছি, তোমার ইচ্ছা না হলে বলতে হবে না। আমি এমনিই জানতে চাইলাম। আসলে তুমি এই কথাটা জানালে আমি আবিরের একটা সিক্রেট তোমাকে জানাবো। এবার তুমি ভেবে দেখো যে আমাকে বলবে কি না। না আপু, আমি কাউকে ভালোবাসি না। আবিরকেও না? আমার উত্তর শোনার পর নিশি আপু আবার এমন একটা প্রশ্ন করবে আমি কল্পনাও করতে পারিনি। আমি কি বলবো না বলবো তা ভাবছি এমন সময় সেখানে হিমা এসে জানালো যে বাড়ি যাওয়ার জন্য সবাই বের হয়েছে, আমাদের খুঁজছে। আমি যেন বড় বাচ্চা বেঁচে গেলাম, কিন্তু কষ্ট একটাই যে আবির ভাইয়ার সিক্রেটটা শুনতে পারলাম না। আচ্ছা, পরে কি নিশি আপু আমাকে সিক্রেটটা বলবে, নাকি আবির ভাইয়ের সিক্রেট আমার কাছে অজানাই রয়ে যাবে? আবির ভাইয়া নিশি আপুকে হিমার কাছে শুতে বললেও নিশি আপু আমার কাছে থাকতে চাইলো। তখন আবির ভাইয়া জোরে সরে হেসে দিল, তারপর বলল, ওকে পাহারা দেওয়ার জন্যই একজন লাগে, তুই আবার ওর কাছে কি থাকবি? এত সুন্দরী যদি চুরি যায়, পাহারা না দিলে কি হয়? আজ না হয় আমিই পাহারা দেব। কি হিয়া, তোমার কোনো আপত্তি আছে নাকি? না আপু, আমার কোনো সমস্যা নেই। আমার তো আরো ভালো হয়েছে আবির ভাইয়ার সিক্রেট কথাটা শুনতে পাবো। সারাদিন শাড়ি পরে থাকতে থাকতে আমার অবস্থা খারাপ। শাড়িটা চেঞ্জ করে এসে দেখি যে নিশি আপু শুয়ে আছে। আমি আস্তে আস্তে আপুর পাশে গিয়ে শুয়ে পড়লাম। তখন আপু আস্তে আস্তে বলে উঠল, আমার প্রশ্নের উত্তরটা কিন্তু এখনো পাইনি হিয়া, বলবে না? কিন্তু আপু, আমি তো আপনার প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি, এইবার আপনার বলার পালা। আবির ভাইয়ার সিক্রেট। তোমার তো দেখছি তর্স হয়েছে না শোনার জন্য। তুমি আবিরকে ভালোবাসো, তাই না? আমি আবারও চুপ করে গেলাম। এই নিশি আপু কেন বুঝতে চাইছে না যে এই প্রশ্নের উত্তরটা আমি ওনাকে দিতে চাচ্ছি না? আমাকে চুপ থাকতে দেখে উনি আবার বললেন, আবির তোমাকে পছন্দ করলেও কি ওকে ফিরিয়ে দিবে? আমি চট করে বলে দিলাম, কখনোই না। কি কখনোই না? আবির তোমাকে পছন্দ করবে না, নাকি তুমি ফিরিয়ে দিবে না? কোনটা? লজ্জায় আমার কথাগুলো এলোমেলো হয়ে যাচ্ছে। তারপরেও সেগুলোকে যথাসম্ভব গুছিয়ে বললাম, আবির ভাইয়া কি সত্যিই আমাকে পছন্দ করবে কখনো? তোমার মতো মেয়েকে পছন্দ না করার কিছু তো দেখছি না। আর আবির তো হিয়া বলতে পাগল। মানে? মনে হচ্ছে তুমি কিছুই বোঝো না। আবির তোমাকে অনেক ভালোবাসে, প্রতিবার আসার সময় তোমার জন্য কিছু না কিছু কিনবেই। আমাকে জোর করে ওর সাথে নিয়ে যায়। তোমাকে দিলে সবাই কি ভাববে তাই হিমার জন্যও কিনে। এইবার কি এনেছিল? কই, আমাকে তো কিছু দেয়নি। এইবার তোমার জন্য একটা গোল্ডেন রিং এনেছিল, তোমাকে প্রপোজ করার জন্য। কিন্তু তুমি অভিক ভাইয়াকে পছন্দ করো মনে করে তাড়াতাড়ি ফিরে গেছে। গোল্ডেন রিং আমার জন্য? আর টাকাটা কিভাবে জমিয়েছে জানো? কিভাবে? ওর টিউশনের টাকা। তোমাকে ও ওর নিজের টাকায় কেনা জিনিস দিতে চেয়েছিল। সেই রিংটা কোথায়? ওর কাছেই আছে। তারপর দুজনে গল্প করতে করতে কখন ঘুমিয়ে পড়েছি মনে নেই। সকালে যতবার আবির ভাইয়াকে দেখছি ততবার আমার শুধু রিংটার কথাই মনে হচ্ছে। কিন্তু আবির ভাইয়া কাল রাতের পর থেকে আমার সাথে একটা কথাও বলেনি। হিমাও মুখটা পেঁচার মতো করে রেখেছে। হিমা আর আবির ভাইয়া যে কাল থেকে কথা বলেনি তা তাদের মুখ দেখে বোঝা যাচ্ছে। আবির ভাইয়া যে হিমাকে বকা দেয়নি এটাই আমার কাছে অনেক। নিশি আপুর মুখে রাতে আবির ভাইয়ার অনেক গল্প শুনেছি, যদিও নিশি আপুর চেয়ে আবির ভাইয়াকে আমি বেশি দিন ধরে চিনি, কিন্তু তাদের ভার্সিটির গল্প শুনতে ভালোই লাগছিল। আজ নিশি আপুর বিয়েতে আমি আর হিমা বেগুনি রঙের একটা ড্রেস পরেছি। আমরা থাকিও জমজের মতো, আবার আমাদের ড্রেসও জমজের মতো। আমার বাবা বা কাকা কেউ আমাদের একজনের জন্য কোনো কিছু কেনে না, যা কিনবে দুজনের জন্যই। ছোটবেলা থেকেই এমন, তাই কোথাও গেলে সাধারণত আমরা একই ড্রেস পরে যাই। আমি, হিমা আর নিশি আপু সবার সাথে দাঁড়িয়ে আছি। হঠাৎ সেখানে সাহিল ভাইয়ার উদয় হলো। তারপর তিনি আমাকে আর হিমাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আপনারা দুইজন জমজ বোন নাকি? হ্যাঁ, যদিও চেহারায় মিল নেই, তবে দেখতে জমজের মতোই। সব জমজের চেহারায় তো আর হুবহু হয় না। দেখিয়া উনি দেখতে কিছুটা অভিক ভাইয়ের মতো না? আমি তো প্রথমে চমকে গিয়েছিলাম। অমন হা করে তাকিয়ে থাকিস না, পরে আবার ওনার ভাব বেড়ে যাবে। তুই চিনিস নাকি ওনাকে? কই, আমাকে তো বলিসনি কিছু। আরে আমি চিনবো কি করে? কাল ফুপা বলল যে ইনি নাকি ওনার কেমন বোনের ছেলে, তাই শুনলাম আর কি।
ও আচ্ছা, তাই বল। আপনারা কি আমাকে নিয়ে কিছু বলছেন? হিমা ওনার কথার উত্তর দিতে যাচ্ছিল, আমি ওকে টেনে ওখান থেকে নিয়ে আসলাম। নিশি আপু আমাদের সাথেই আসলো। তারপর হিমাকে বললাম, তুই শুধু শুধু ওনার সাথে ফালতু কথায় জড়াচ্ছিলি। উনি লোকটা মনে হয় সুবিধার নয়। বর চলে এসেছে, সবাই ওদিকে চলে গেল। মিশিরা সবাই গেলেও আমি আর নিশি আপু যেখানে দাঁড়িয়েছিলাম ওখানেই রইলাম। বেশি লোকজনের মধ্যে যেতে আমার ভালো লাগে না। নিশি আপুরও হয়তো ভালো লাগে না, কিন্তু তার জিজ্ঞেস করা হলো না। আজ রাতে নিশি আপু হিমার কাছেই ছিল। কাল চলে যাবে জন্য হিমা জোরাজোরি করছিল ওর কাছে থাকার জন্য। নিশি আপুর আজও ইচ্ছে ছিল আমার কাছে থাকার, হয়তো আরো গল্প করতে চেয়েছিল, কিন্তু তা আর হলো না। অনেক চেষ্টা করেও আজ আর আবির ভাইয়ার সাথে কথা বলতে পারলাম না। ভাইয়া অনেক ব্যস্ত ছিল সারাদিন। ফুপুর ছেলে না থাকায় আবির ভাইয়া মিশির অন্য কাজিনদের সাথে অনেক সাহায্য করেছে। তাহলে সাহিল ভাইয়ার সাথে যে আবির ভাইয়ার সম্পর্ক ভালো হয়নি তা দুজনকে একসাথে একবার দেখেই বোঝা গিয়েছে। আবির ভাইয়া আর নিশি আপু চলে যাচ্ছে জন্য আমার আর হিমার মন কিছুটা খারাপ। এই দুদিনেই অনেকটা আপন হয়ে গিয়েছিল নিশি আপু, কিন্তু বিদায় তো দিতেই হবে। আবির ভাইয়াকে আমি প্রাণ ভরে দেখে নিলাম যাওয়ার সময়। কে জানে আবার কবে সামনে থেকে কিভাবে দেখতে পাবো। আবির ভাইয়ার সাথে আগের মতো কথা হলেও আমি সব সময় এই আশায় থাকি যে হয়তো আজই আবির ভাইয়া আমাকে তার মনের কথাটা জানাবে, কিন্তু না, সেই সময়টা যেন আবির ভাইয়ার আর হয়ে ওঠে না। কথা বললে শুরুতেই বলবে ভালো করে পড়াশোনা করবি। আরে ভাই, পড়াশোনা ছাড়া কি মানুষের জীবনের কিছু থাকতে পারে না? সেই জন্য রাগ করে পরীক্ষার মধ্যে আবির ভাইয়ার সাথে আর কথাই বলিনি, কল করলেও ধরিনি। পড়াশোনার কথা শোনার জন্য আমি তার সাথে কথা বলবো? আজ আমার এসএসসি পরীক্ষা শেষ হলো। আজ ভেবে রেখেছি যে আবির ভাইয়ের সাথে অনেকক্ষণ কথা বলবো, কিন্তু আবির ভাইকে কল করার পর কল রিসিভ করেই বলল, আজ তো পরীক্ষা শেষ, তোর তো মজা। আমার সেকেন্ড ইয়ার ফাইনাল পরীক্ষা, আমার প্যারা শুরু। তা পরীক্ষা কেমন দিলি? অনেক ভালো হয়েছে। ভালো না চাই, রেজাল্টেই জানা যাবে। হিমাও তো বললো ভালো হয়েছে, তোদের ভালো কোনো বিশ্বাস নেই? কেন, শুধু কি আপনারাই ভালো রেজাল্ট করতে পারেন, আমরা পারি না? যত সব ঢং। কথাই চিড়ে ভেজে না, রেজাল্ট দিলেই দেখা যাবে। আচ্ছা এখন রাখি, আমি একটু বাইরে আছি, পরে কথা হবে বলেই কলটা কেটে দিল। রাগে আমার গা জ্বালা করছে। একে তো অপমান করলো, তার উপর আবার মুখের উপরে কল কেটে দিল। পছন্দ করি বলি কি তার 7 খুন মাফ করবো নাকি? আমিও আর কল করব না। বিকেলে আমি আর হিমা অনেক দিন পর হাঁটতে বেরিয়েছি। এমন সময় মা কল করে তাড়াতাড়ি বাড়ি যেতে বলল। আমি আর হিমা প্রায় দৌড়ে বাড়ি চলে গেলাম। তারপর মা বলল, পরীক্ষা শেষ হয়েছে আর দুজনের পাড়া বেড়ানো আবার শুরু হয়ে গেছে। এখন থেকে দুজনে বাড়িতেই থাকবে, দরকার ছাড়া কোথাও যাবে না। কি হয়েছে চাচি? আমাদের পরীক্ষা শেষ, এখনো তো শুধু ঘুরেই বেড়াবো। তোমার বড় কাকার নির্দেশ, তোমরা এখন বড় হয়েছো, কোথাও যাওয়া যাবে না। তিনি নাকি তোমাদের রাস্তার মাঝে দাঁড়িয়ে হাসতে দেখেছে। বড় কাকার কথা শুনে আমি আর হিমা দুজনেই চুপ হয়ে গেলাম। কারণ বড় কাকাকে শুধু আমি আর হিমা নয়, বাড়ির সবাই ভীষণ ভয় পায়। বড় কাকার কথাই এই বাড়িতে শেষ কথা। তার মুখের উপরে কথা বলার সাহস কারণ নেই। আবির ভাইয়ার পরীক্ষা শেষের দিকে, পরীক্ষা শেষ করেই বাড়ি আসবে। আমার কি যে আনন্দ হচ্ছে তা বলে বোঝাতে পারবো না। আমি বসে বসে ফোন দেখছি। হিমা ওর মামার বাড়ি বেড়াতে গেছে। এমন সময় বাবা চিন্তিত মুখে আমার ঘরে এসে বললেন, হিয়া মা, তোকে কাল দেখতে আসবে, তৈরি হয়ে থাকিস। দেখতে আসবে মানেটা কি বাবা? তোমরা কি আমাকে আর পড়াতে চাও না? তুমি বলেছিলে রেজাল্ট দেবার পর আমি কোথাও চান্স না পেলে আমাকে বিয়ে দেবে। আমি সেটা মেনে নিয়েছি। কোচিং করতে যেতে দিলে না, সেটাও মেনে নিয়েছি। কিন্তু এখন হুট করে দেখতে আসবে, এসবের মানে কি? তোর বড় কাকা ছেলে দেখেছে, আমি তো মানা করেছিলাম, কিন্তু বড় ভাই বলল যে আমি এসব কিছুই জানি না, আমি এখনই বিয়ে করব না, ব্যাস। দেখতে আসলেই তো আর বিয়ে হয়ে যাবে না, এমন করিস না মা, তোর বড় কাকার মান সম্মান আছে না। অবশেষে বাবার অনুরোধে আমি রাজি হয়ে গেলাম। পরের দিন মা আমাকে পুতুলের মতো সাজিয়ে পাত্রপক্ষের সামনে বসিয়ে দিল। পাত্রপক্ষ আমাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো। সে অবধিও ঠিক আছে, কিন্তু হঠাৎ ছেলের মা বলে উঠল, দেখা দেখি তো অনেক হলো, জানারও তো আর কিছু নেই, আমরাই তো। দেখি মা, তোমার বাম হাতটা দাও তো। শেষের কথাগুলো আমাকে উদ্দেশ্য করে বলল। আমি ওনার কথার কোনো মানে না বুঝতে পেরে সবার সামনে বাধ্য মেয়ের মতো হাতটা বাড়িয়ে দিতেই ছেলেটা আমার হাতের মধ্যে আংটি পরিয়ে দিল। আমার আঙুলে আংটি পড়তেই আমি রাগী চোখে বাবার দিকে তাকালাম। বাবা চোখ নামিয়ে নিল। আমি ওখান থেকে চলে আসার জন্য পা বাড়িয়েছি। তখন বড় বাবা বলে উঠলেন, হিয়া, ওখানে বসো।
আমি ওনাদের সামনে সোফার উপর বসে পড়লাম। আমার মাথাটা যেন ঝিমঝিম করছে, পুরো পৃথিবীটা মনে হচ্ছে ঘুরছে। নিজের অনিচ্ছা সত্ত্বেও আমি ওখানে বসে রইলাম। ওনারা চলে যেতেই আমি রাগে চেঁচিয়ে উঠলাম, বাবা তুমি এখনো চুপ করে আছো? কি বলেছিলে তুমি? আর এখন কি হলো? আমি আংটিটা হাত থেকে খুলতে যাচ্ছিলাম, মা আমাকে বাধা দিয়ে বলল, এসব কি ধরনের ছেলে মানুষই? এই আংটি হাত থেকে একদম খুলবি না। এত ভালো ছেলে সারা গ্রাম খুঁজেও একটাও পাবি? তোর বাবা যা করেছে তোর ভালোর জন্যই করেছে। মা আমি এ বিয়ে করতে পারবো না। মা বাবার সামনে থেকে আমাকে নিয়ে এলো, তারপর বলল, পাগল হয়ে গেছিস? তোর বড় কাকা শুনলে কি বলবে? মেয়ে মুখে মুখে তর্ক করছে। আমি এই বিয়ে করতে পারবো না, ব্যাস। কেন? বিয়ে করতে সমস্যা কি? আজ হোক আর কাল হোক বিয়ে তো করতেই হবে। আর একটা কথাও বলবি না। আমি একজনকে পছন্দ করি, আমি এ ছেলে কেন অন্য কাউকেই বিয়ে করতে পারবো না তাকে ছাড়া। আমার কথাটা শেষ হতে না হতেই বাবা আমার রুমে এসে আমাকে একটা থাপ্পড় দিলেন। আমি কল্পনাও করতে পারিনি যে বাবা আমার গায়ে হাত তুলতে পারে। আমি হা করে বাবার মুখের দিকে তাকিয়ে আছি, চোখের পানিগুলো কোনো বাধা মানছে না। বাবা রেগে গিয়ে মাকে উদ্দেশ্য করে বলল, তোমার মেয়েকে বোঝাও একটু, ওনারা আংটি পরিয়ে দিয়েছে, এখন এইসব বলে লাভ নেই। আমি ওনাদের কথা দিয়েছি 2 দিন পর বিয়ে। ছেলে 1 সপ্তাহ ছুটি নিয়ে এসেছে, এখন কোনো অনুষ্ঠান হবে না, শুধু রেজিস্ট্রি করে রাখা হবে। ওরা আজকেই করতে চেয়েছিল, কিন্তু আমি 2 দিনের সময় নিয়েছি। আমার একমাত্র মেয়ের বিয়ে একটু অ্যারেঞ্জ ম্যারেজ না করলে হয়? বাবার মুখে কথাগুলো শুনে আমি থপ করে বিছানার উপর বসে পড়লাম। কোনো কিছু বলার শক্তিটুকুও হারিয়ে ফেলেছি। বাবা এভাবে আমার বিয়ে ঠিক করে ফেলবে আমি কল্পনাও করতে পারিনি। বেশি বাড়াবাড়ি করলে কালকে আমি বিয়ের ব্যবস্থা করছি। কথাগুলো বলেই বাবা আমার রুম থেকে বের হয়ে গেলেন। মা আমাকে বুঝিয়ে সুঝিয়ে চলে গেল। আমি পাথরের মতো অনড় হয়ে ওখানেই বসে রইলাম। রাতে খাওয়া দাওয়া না করেই শুয়ে রইলাম। মা কয়েকবার খাওয়ার জন্য ডাকলেও বাবা একটা কথাও বললেন না, নিজে খেয়ে দিয়ে চুপচাপ শুয়ে পড়লো। বাবা তো কখনো এমন করে না আমার সাথে, তাহলে আজ কেন এমন করছে? হিমাও নেই যে ওর সাথে একটু গল্প করব। আমার বিয়ে ঠিক হয়েছে শুনে কালকেই চলে আসবে বলল। আমি আংটিটা খুলে টেবিলের উপর রেখে আবির ভাইকে কল করে সবটা বলতেই আবির ভাইয়া বলল, ছোট কাকা এমনটা করতে পারে না, এইভাবে তোর বিয়ে দিতে পারে না। আমার পরশুর সেন্ট্রাল ভাইবা আছে, ওটা শেষ হলেই আমি বাড়ি চলে আসছি। তুই চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। কিছুই ঠিক হবে না। পরশু এসে আমার বিয়ে দেখতে চান? আবির ভাইয়া আজ একটা কথা সত্যি করে বলুন তো, আপনি কি সত্যিই চান যে আমার বিয়ে হয়ে যাক অন্য কারোর সাথে? এসব তুই কি বলছিস ইয়া? আর আমার চাওয়া না চাওয়ার কি কোনো মূল্য আছে তোর কাছে? তুই তো বলছিস এখন বিয়ে করবি না। কেন বলছি সেটা মনে হয় জানেন না। কেন এখনো চুপ করে থাকবেন? আমি সব জানি ভাইয়া, আপনি যদি এখনো চুপ করে থাকেন তাহলে আমি সত্যিই বিয়ে করে নেব। একবার শুধু বলুন। হ্যাঁ হিয়া, আমি মানছি আমি তোকে ভালোবাসি, কিন্তু আবির ভাইয়ের মুখে এই কথাটা শোনার জন্য আমি কতদিন ধরে অপেক্ষা করছিলাম। আজ তার অবসান ঘটল, তবে এমন একটা পরিস্থিতিতে এমন কথা শুনতে হবে তা ভাবতে পারিনি। আমি এবার আনন্দে কান্না করে দিলাম। তারপর বললাম, আমি আপনাকে ভালোবাসি ভাইয়া, আর আপনিও আমাকে ভালোবাসেন। পৃথিবীর আর কোনো শক্তি নেই যে আমাকে অন্য কারোর সাথে বিয়ে দিতে পারে। আমি আপনাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না। আপনি তো আমাকে গ্রহণ করবেন আপনার জীবনে। হিয়া এখন এসব বলার সময় নয়, আগে কাকাকে বোঝাতে হবে। বিয়েটা যে করে হোক আটকাতে হবে। কাকা এইভাবে তোর বিয়ে দিতে পারে না। সেটা নিয়ে আপনাকে ভাবতে হবে না, আপনি নিশ্চিন্তে থাকুন। আমি কিছুতেই এই বিয়ে করব না। হিয়া, তুই আমার সাথে মজা করছিস না তো? দেখ, মজা করা আমার একদম পছন্দ নয়। তুই যদি মজা করে থাকিস আমার থেকে সত্যিটা জানার জন্য, তাহলে কিন্তু ভালো হবে না। আপনার মনে হচ্ছে এমন একটা ব্যাপার নিয়ে আমি মজা করছি? আপনি হিমা বা চাচিকে জিজ্ঞেস করে দেখুন। আচ্ছা আমি শুনছি, যদি এটা মজা হয় তাহলে তো বুঝতেই পারছিস। আচ্ছা, আমি আমার মনের কথাগুলো কাউকে জানাতে পারিনি এখনো, এমনকি হিমাকেও জানাতে ভয় লাগছে। ও যদি সবাইকে বলে দেয়, কিন্তু বিয়েটা তো আমি এখনো ভাঙতে পারিনি। বাবা বলেছে যে ছেলে নাকি বিয়ে পিছিয়ে দিয়েছে, ওদেরও বাজার সদাই করতে হবে। আর এবারের ছুটি তো কেটেই গেল, আবার ছুটি নিয়ে এসে একেবারে বিয়ের অনুষ্ঠান করে নিয়ে যাবে। কথাটা শুনে আমি যেন স্বস্তির নিঃশ্বাস ফেললাম। আবির ভাইয়া চলে আসলে কোনো একটা ব্যবস্থা নিশ্চয়ই করবে। আবির ভাইয়া বাবার সাথে কথা বলেছে, বাবা কারো কথাই শুনছে না, সে আমাকে বিয়ে দিয়েই ছাড়বে। আমি আবির ভাইয়ার ভরসায় আছি। এখন জানি না আমাদের ভালোবাসার জোর কতটুকু। রাতে আমি ঘুম থেকে উঠে দেখি মা পাশে নেই। আমার কেমন যেন ভয় লাগছিল। রাত প্রায় 3টা বাজে। আমি মাকে ডাকার জন্য বাবার ঘরের দিকে যেতেই শুনতে পেলাম যে বাবা বলছে,
ও তো বুঝতে পারেনি যে কালকেই বিয়ে। ওকে কিন্তু কিছুতেই জানানো যাবে না। তাহলে কি করবে না করবে কে জানে। ওকে যে কোনো বিশ্বাস নেই এখন আমার। এখনো রাজি হয়নি বিয়েতে, তাই না? না। রাজি হতে হবে না, ভেবো না তুমি। এই বয়সে এমন পাগলামি একটু একটু করেই থাকে। তুমি শুধু ওকে একটু চোখে চোখে রেখো। ছেলেটা অনেক ভালো, বিয়ে হয়ে গেলেই দেখবে সব ঠিক হয়ে যাবে। আমার কিন্তু ভয় লাগছে, মেয়েকে এইভাবে জোর করে বিয়ে দেওয়াটা কি ঠিক? যদি বিয়ের পর সমস্যা করে তখন তো আরো সমস্যা হবে। তুমি বেশি ভেবো না তো, কত বিয়ে দেখলাম এমন, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা তুমি এবার যাও, ও আবার জেগে যেতে পারে। কথাগুলো শুনেই আমি কান্না করতে লাগলাম। আমার বাবা মা আমার সাথে এমন শত্রুতা কেন শুরু করে দিয়েছে আমি বুঝতে পারছি না। তার মানে কালকেই আমার বিয়ে দিবে? আমি যেন উল্টাপাল্টা কিছু না করি তাই আমাকে শান্ত করে রেখেছে কেন? মা এসে আমার পাশে শুয়ে পড়লো, তারপর আমার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। এখন তো আবির ভাইয়াকেও জানানো যাবে না, কিন্তু আবির ভাইয়া ছাড়া আর কাউকে আমি বিয়ে করতে পারবো না। সকালের আলো ফোটার আগেই আমি মোবাইলের আলো জ্বালিয়ে বসে বসে খুব সাবধানে একটা চিরকুট লিখলাম। প্রিয় বাবা মা, আমাকে ক্ষমা করে দিও। আমি এই বিয়ে করতে পারবো না। আমি একজনকে ভালোবাসি। তোমরা আমার সাথে এমন কেন করছো জানি না, তবে আমি তোমাদের অনুরোধ রাখতে পারলাম না। সরি বাবা, সরি মা, আমাকে খুঁজতে হবে না। আমি অনেক দূরে চলে যাচ্ছি। ভালো থেকো আর আমার জন্য দোয়া করো। তোমাদের হিয়া। বললাম তো চলে যাব, কিন্তু কোথায় যাব? আবির ভাইকে কল করলাম অনেকবার, কিন্তু এত সকালে আবির ভাইয়া কল রিসিভ করলো না। আমার একমাত্র গন্তব্য এখন আবির ভাইয়ার ভার্সিটি। আমি চুপি চুপি মায়ের বোরকাটা পরে একটা ছোট্ট হ্যান্ডব্যাগে এক বোতল পানি আর মোবাইলটা নিয়ে বেরিয়ে পড়লাম। তারপর বাবার মানিব্যাগ থেকে 10,000 টাকা খানেক টাকা পেলাম, পুরোটাই রেখে দিলাম। তারপর অন্ধকারের মধ্যেই বেরিয়ে পড়লাম। যে মানুষ সকালের আজান হওয়ার পরেও একা রুমের বাইরে যেতে ভয় পায়, সেই মানুষ আজ আজানের সময় বাড়ির বাইরে বেরিয়ে পড়লাম। প্রায় আধা ঘন্টার মতো হেঁটে হেঁটে আমি বাস স্টেশনে পৌঁছালাম। সকালের বাসটা পেয়েও গেলাম। শহর আমাদের গ্রাম থেকে ততটাও দূরে নয়, 2 ঘন্টার মতো সময় লাগে। আমি বাসে উঠে স্বস্তির নিঃশ্বাস নিলাম। তার মানে এতক্ষণও চিঠিটা মনে হয় কারোর হাতে পড়েনি, নইলে এতক্ষণে এখানে লোক চলে আসতো। আমি অবশ্য বোরকা পরে থাকায় কেউ দেখলেও চিনতে পারছে না। এই যা বাচ্চা। বাস চলতে শুরু করলো। আমি আরো কয়েকবার আবির ভাইকে কল করলাম, কিন্তু রিসিভ করলো না। আমার পাশে এক মধ্যবয়স্ক মহিলা বসেছিল। উনি নিজের ফোনটা বের করে আমার দিকে বাড়িয়ে দিল। কোথায় যাবি মা? আমার মেয়েকে একটু কল দিয়ে দিবি? দেখ রিতা লেখা আছে। আমি কোনো কথা না বলে চুপচাপ ফোনটা নিয়ে ওনার মেয়েকে কল করে দিলাম। কিছুক্ষণ পর উনি নিজের ব্যাগ থেকে পাউরুটি আর কলা বের করে খেতে লাগলেন। তারপর আমার দিকে একটা রুটি এগিয়ে দিয়ে বলল, নে মা, রুটিটা খেয়ে নে, আমার ছেলে কিনে দিয়েছে। আমি কি আর এত খেতে পারি? আমি না করা সত্ত্বেও জোর করে আমার হাতে ধরিয়ে দিয়ে বলল, বুড়ি বলে আমার হাতের জিনিস পছন্দ হচ্ছে না? বয়স হয়ে গেলে সবাই ঘৃণা করে। বলেই অভিমানে উনি রুটিটা আমার হাত থেকে নিয়ে আবার ব্যাগে রাখতে যাচ্ছিলেন। আমি ওনাকে খুশি করার জন্য রুটিটা ওনার হাত থেকে নিয়ে খাওয়া শুরু করলাম। এতটা রাস্তা হেঁটে ক্ষুধাও পেয়েছিল। রুটিটা খাওয়ার সাথে সাথে আমার কেমন যেন ঘুম পেতে লাগলো। আমি চোখ দুটো বন্ধ করে ফেললাম। এত সকালে উঠায় হয়তো ক্লান্তিতে এমনটা হচ্ছে। তারপর আমার আর কিচ্ছু মনে নেই। আমি চোখ খুলে নিজেকে হসপিটালে আবিষ্কার করে অবাক হয়ে গেলাম। আমার ফোন, ব্যাগ সব কোথায়? আর আমি হসপিটালেই বা কি করে আসলাম? আমি আশেপাশে তাকিয়ে আরো অনেক লোকজন দেখতে পেলাম। বোঝাই যাচ্ছে যে এটা কোনো সরকারি হাসপাতাল। আমি নড়াচড়া করতে গিয়ে বুঝতে পারলাম যে আমাকে স্যালাইন দিয়ে রাখা হয়েছে। মাথাটা এখনো ঝিমঝিম করছে। সামনে একজন ডাক্তারকে দেখতে পেয়ে তাকে ডাকতে লাগলাম, এক্সকিউজ মি, ডাক্তার সাহেব। আমার ডাক শুনে ডাক্তারটা আমার দিকে তাকালো। ডাক্তারকে দেখেই আমার আবার অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা। আমি আস্তে আস্তে করে বললাম, সাহিল ভাইয়া, আপনি এখানে? এখন কেমন লাগছে? আপনি ঠিক আছেন তো? কি হয়েছিল? এতগুলো প্রশ্নের উত্তর কিভাবে দিব? তার আগে এটা বলুন যে আমি এখানে কি করছি, আর আপনি বা এখানে কেন? তোমার কি কিছুই মনে নেই? মনে থাকলে কি আর জিজ্ঞেস করতাম? আমি যেহেতু ডক্টরের অ্যাপ্রন পরে আছি, নিশ্চয়ই আমি ডক্টর। আর তুমি যেহেতু রোগীর বেডে শুয়ে আছো, তার মানে তুমি রোগী। সিম্পল ব্যাপার, এতে না বোঝার কি আছে? কিন্তু আমি তো বাসে ছিলাম। তাহলে আমি এখানে কতক্ষণ ধরে আছি? ঘন্টা 2 হবে হয়তো। আমি তো একটু আগে ডিউটিতে এসে তোমাকে দেখে অবাক হয়ে গেছি। প্রথমে ভেবেছিলাম যে হয়তো আমার মনের ভুল, কিন্তু পরে দেখি না। আপনার ফোনটা দেওয়া যাবে? চিন্তা করো না, আমি তোমার বাসা জানিয়ে দিয়েছি। আপনি আমার থেকে না শুনে আমার বাসায় কেন কল করলেন? হাউ স্ট্রেঞ্জ, আমি আপনার উপকার করলাম আর আপনি আমাকে এভাবে বলছেন?
জানেন আপনাকে যে মেডিসিন দিয়ে অজ্ঞান করা হয়েছে তা অতিরিক্ত মাত্রায় ব্যবহার করলে মৃত্যু পর্যন্ত হতে পারে। আপনার ভাগ্য অনেক ভালো যে ডোজ একদম অল্প ছিল। আপনি অসুস্থ আর আমি আপনার বাসায় জানাবো না? না বলবেন না, কারণ আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি। এখানে আমাকে আর কতক্ষণ থাকতে হবে? স্যালাইনটি শেষ হলেই আপনি বাসায় যেতে পারবেন, তবে কয়েকদিন রেস্টে থাকতে হবে। আর আপনি পালিয়ে এসেছেন মানে? আচ্ছা, আপনি আমাকে আপনি করে বলছেন কেন? আমি আপনার অনেক ছোট, তুমি করে বলতে পারেন। বাড়িতে কি কেউ আসছে আমাকে নিতে? না, আবির এসে তোমাকে নিয়ে যাবে। এবার বলো, পালিয়ে কেন এসছো বাড়ি থেকে, তাও আবার একা একা? আবির ভাইয়ার জন্য। আচ্ছা, আবির ভাইয়া কখন আসবে বলেছে? মানে কি বলছো তুমি এসব? আবির ভাইয়ের জন্য মানে? আমি আবির ভাইকে ভালোবাসি তাই। আমি আর কিছু বলার আগেই কেউ সাহিল ভাইয়াকে ডাকতে লাগলো, আর উনি আমার পুরো কথা না শুনেই হন্তদন্ত হয়ে ছুটে গেল। সাহিল ভাইয়া যেতেই আমার মনে পড়লো যে ওনাকে আমি আবির ভাইয়ার কথা কেন বললাম। এখন যদি উনি বাড়িতে সব বলে দেয়, ওই মেডিসিনের প্রভাবে কি সত্যি আমার জ্ঞান বুদ্ধি লোপ পেয়েছে? আমি যাকে তাকে সব বলে দিচ্ছি। প্রায় ঘন্টা দুয়েক পর আমার স্যালাইন শেষ হলো। একজন নার্স এসে স্যালাইনের সুচটা খুলে দিল। এরই মধ্যে সাহিল ভাইয়া আর একবারও আসেনি, হয়তো ব্যস্ত আছে। কিন্তু আবির ভাইয়াও এখন আসছে না কেন? আমার খুব চিন্তা হচ্ছে। একজনের কাছ থেকে সময় জানতে পারলাম যে প্রায় 3টা বেজে গেছে। আমি একটা বিষয়ে অবাক হচ্ছি, আমি হাসপাতালে অথচ আমার বাড়ির কেউ আসলো না। আবির ভাইয়া কখন আমায় নিয়ে যাবে সেই আশায় আছে। আমাকে নিয়ে কারোর কোনো মাথা ব্যথা নেই। পরক্ষণেই মনে হলো যে আজ আমার বিয়ে হওয়ার কথা ছিল, আর সেখান থেকে আমি পালিয়ে এসেছি। বাড়ির লোক তো আমার উপরে ভীষণ রেগে আছে, তাই বলে একবার দেখতেও আসবে না। শরীরটা বড্ড ক্লান্ত, সকাল থেকে না খাওয়া। সাহিল ভাইয়া এক নার্সকে দিয়ে কিছু ফলমূল আর পানীয় কিনে পাঠিয়েছে, কিন্তু আমার কিচ্ছু খেতে মন চাইছে না। তারপরেও একা একা নিজেকে এতিমের মতো লাগছে। সবার পাশে কেউ না কেউ আছে, অথচ আমার পাশে কেউ নেই। অনেকেই এসে জিজ্ঞেস করছে যে কি হয়েছিল। শেষে বিরক্ত হয়ে চোখ বন্ধ করে ঘুমের ভান ধরে পড়ে রইলাম। আর কারোর কোনো প্রশ্নের উত্তর দিতে মন চাইছে না। কতক্ষণ এভাবে শুয়েছিলাম মনে নেই। হঠাৎ মাথায় কারোর হাতের ছোঁয়া পেতেই চোখ দুটো আপনা আপনি খুলে গেল। আমি চোখ খুলে আবির ভাইকে দেখে লাফ দিয়ে বেড থেকে উঠে বসলাম। তারপর চোখে মুখে খুশির আভা ফুটিয়ে তুলে বললাম, আপনি এসেছেন? এত দেরি কেন করলেন? আমি কখন থেকে একা একা আপনার জন্য ওয়েট করছি। জানেন, বাড়ি থেকে কেউ আমাকে দেখতে আসেনি। কথাটা বলে আমি কান্না করে দিলাম। আমাকে কান্না করা দেখে আবির ভাইয়া আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, গাধি, তুই বাড়ি থেকে পালিয়ে এসেছিস ধরতে গেলে বিয়ের আসর থেকে। বাড়ির সবাই ভীষণ রেগে আছে। ছেলে পক্ষকে জানিয়েছে যে কিছু ঝামেলার কারণে আজ আর বিয়েটা হবে না। বাড়ির কেউ চায় না যে তোর পালিয়ে আসার ব্যাপারটা গ্রামের কেউ জানুক, তাই কেউ আসেনি। আমাকে বলেছে সন্ধ্যার পর তোকে নিয়ে বাড়ি ফিরতে। দিনের বেলায় গেলে সবার চোখে পড়লে নানা প্রশ্ন করবে। গ্রামের মানুষ বুঝিসই তো, তিলকে তাল বানাবে। তাই বলে আপনিও এত দেরি করে আসবেন? জানেন আমার এখানে কত খারাপ লাগছিল। আরে পাগলি, আমার তো তখনই ছুটে আসতে ইচ্ছে করছিল যখন শুনলাম যে তুই হাসপাতালে, কিন্তু ভাইবা শেষ না করে কি করে আসি বল। আর সাহিল ভাই আছে শুনে আরেকটু নিশ্চিত হলাম। আমি আর এখানে থাকবো না, আমি বাড়ি যাব। আমার ব্যাগ, টাকা, ফোন কিছুই নেই, সব নিয়ে গেছে। তুই ঠিক আছিস সেটাই আমার কাছে অনেক। সাহিল ভাইয়া বলেছে যে মেডিসিনের ডোজ একদম অল্প ছিল, কিছুদিন রেস্ট করলেই ঠিক হয়ে যাবি। এই তো একটু পরেই আমরা বের হব। কিছু খেয়েছিস? আমি নাসূচক মাথা নাড়ালাম। আবির ভাইয়া আমার পাশে রাখা খাবারগুলো দেখলেন। তারপর উনি নিজের আনা কমলার খোসা ছাড়িয়ে আমার মুখে পুরে দিলেন। ইচ্ছে না হলেও এবার আমি রাজরানীর মতো খেতে লাগলাম। এই প্রথম আবির ভাইয়া নিজ হাতে আমাকে কিছু খাইয়ে দিচ্ছে। আমি আবির ভাইয়ার হাতে খাচ্ছিলাম আর দু চোখ ভরে ওনাকে দেখছিলাম। আবির ভাইয়ার চোখে চোখ পড়তেই লজ্জায় আমি নিজের চোখ নামিয়ে নিলাম। সন্ধ্যার আগেই সাহিল ভাইয়ার সাথে দেখা করে আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি। তখন সাহিল ভাইয়া আবির ভাইকে লক্ষ্য করে বলল, যে মেয়েটা তোমার কাছে আসার জন্য এত বড় রিস্ক নিল, তাকে কখনো কষ্ট দিও না আবির। এমন ভালোবাসা কোথাও পাবে বলে আমার মনে হয় না। সাহিল ভাইয়ার মুখে এমন কথা শুনে আবির ভাইয়া কিছুটা বিস্ময় নিয়ে আর রাগ নিয়ে আমার দিকে তাকালো। আমি বুঝতে পেরে মাথা নিচু করে নিলাম। আবির ভাইয়া এবার সাহিল ভাইয়ার দিকে তাকিয়ে মুখে কিছুটা হাসি আনার চেষ্টা করলো। তারপর বলল, অবশ্যই ভাইয়া, আর থ্যাঙ্কস আজ সারাদিন ওর খেয়াল রাখার জন্য। আপনি কি এই কথাটা বাসার কাউকে জানিয়েছেন? আমি নিজে একজনকে ভালোবাসতাম, কিন্তু আমার ভুলের জন্য তাকে হারিয়েছি।
ভালোবাসা হারানোর কষ্টটা আমি বুঝি। চিন্তা করো না, আমি কখনো তোমাদের বিপদের কারণ হব না। আর কোনো হেল্প লাগলে আমি আছি। হিয়া, তোমার বাসার সবাই মনে করেছে যে তুমি আমার কাছে চলে এসেছিলে, কিন্তু আমি তোমাকে পাত্তা দিইনি। তাদের ফোন করে সবটা জানিয়ে দেওয়ার জন্য আমাকে থ্যাঙ্কস জানিয়েছে, আর তোমার হয়ে ক্ষমাও চেয়েছে। আবিরের জন্য এসে জানলে এতক্ষণে হয়তো। শেষের কথাগুলো সাহিল ভাইয়া আমাকে উদ্দেশ্য করে বলল। তার মানে আমার বাবা মা ভেবেছে যে আমি সাহিল ভাইয়াকে ভালোবাসি। হায় আল্লাহ! সাহিল ভাইয়ার মুখে কথাগুলো শোনার পর আবির ভাইয়া আমার হাতটা শক্ত করে চেপে ধরে বলল, আমি হিয়ার সুখের জন্য সব করতে পারি। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আজ হিয়ার কিছু হয়ে যায়নি, নইলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারতাম না। কিভাবে তুমি ওকে রক্ষা করবে আবির? কি অধিকার আছে তোমার ওর উপর? ভালোবাসার জোর। আমি হিয়াকে অনেক ভালোবাসি, আর সেই জোর দিয়ে আমি ওকে রক্ষা করব। আদৌ কি সেটা এত শক্তিশালী? মানে? হিয়া বাসা যাওয়ার পরেই ওই ছেলেটার সাথে জোর করে হিয়ার বিয়ে দিয়ে দেবে। ওই ছেলে জানে যে হিয়া সাজার জন্য পার্লারে এসছে, তাই এত দেরি হচ্ছে। এই কারণেই তোমাদের বাসা থেকে কেউ আসতে পারেনি, সবাই হিয়ার পৌঁছানোর অপেক্ষায় আছে। আর একবার হিয়ার বিয়েটা হয়ে গেলে। আমি কিছুতেই হিয়ার এই বিয়ে হতে দেব না, কিন্তু আমাকে তো বলেছে যে বিয়ে পিছিয়ে গিয়েছে। কারণ তুমি যদি হিয়াকে বলে দাও তাই। আর কিভাবে তুমি হিয়ার বিয়ে আটকাবে? হ্যাঁ, তুমি তো হিয়াকে বাসায় নিয়ে যাচ্ছ, আর ওখানে গেলে কেউ তোমার কথা শুনবে না। আমি বাড়ি যাব না। আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না। আমার বাবা মা আমার সাথে কেন এমন করছে? আমি অসুস্থ আর তারা আমার বিয়ে নিয়ে পড়ে আছে। আমি এখন কি করব? একটাই রাস্তা আছে, যদিও তো অনেক রিস্কি, কিন্তু এছাড়া আর কোনো উপায় নেই এ বিয়ে আটকানোর। কি সেটা? আবির, তুমি কি হিয়াকে সত্যিই ভালোবাসো? আমি আর কতবার বলবো? হ্যাঁ, আমি হিয়াকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি। কেন? হিয়াকে বিয়ে করতে পারবে? ভালোবাসি যখন, বিয়ে তো অবশ্যই করব। আরে আমি সে কথা বলিনি। তুমি কি এখন হিয়াকে বিয়ে করতে পারবে? আমি হিয়াকে এভাবে পেতে চাই না। আমার পরিবারের সবাইকে কষ্ট দিয়ে আমরা কি সুখী হতে পারবো? সবার সম্মতিতে আমি হিয়াকে নিজের করে পেতে চাই। আর এখন আমার নিজেরই কোনো ঠিক ঠিকানা নেই, হিয়াকে ভালো রাখবো কি করে? কিন্তু তোমার পরিবার যদি সেটা না চায়, তারা যদি তোমাদের বিয়েতে রাজি না হয়, অথবা তুমি প্রতিষ্ঠিত হওয়ার আগেই যদি হিয়া অন্য কারো হয়ে যায়, তখনও কি তুমি তোমার পরিবারের সম্মতির আশাতে থাকবে, নাকি দাঁড়িয়ে থেকে হিয়াকে অন্যের হাতে তুলে দেবে? কোনটা? আপনি নেগেটিভ কেন ভাবছেন? পজিটিভ ভাবুন। আমি আর হিয়া যদি দুজন দুজনকে পছন্দ করি, তাহলে তারা মেনে কেন নিবে না? আমরা তো বিয়ে করতে চাইছি, কোনো পাপ কাজ তো নয়। আর আমাদের চাওয়ার মধ্যে কোনো কলুষতা বা অপবিত্রতা নেই, তাহলে কেন তারা আমাদের ভালো চাইবে না? আমার বিশ্বাস আছে যে আমার পরিবার অবশ্যই আমার আর হিয়ার ভালোবাসাটা মেনে নিবে। আর যদি না নেয়? দেখুন, আমি হাসপাতালের মধ্যে আছি বলে কিছু বলছি না, আমাকে রাগাবেন না। আপনি বারবার একই ভুল কেন আওড়াচ্ছেন? কারণ তোমার মতো ভুল বিশ্বাস আমারও ছিল আবির। আমিও ভেবেছিলাম যে পরিবারের মানুষ আমাদের এত ভালোবাসে, তাহলে আমাদের সুখের কথা ভেবে অবশ্যই আমাদের কথাই শুনবে, আমাদের পছন্দ মতো আমাদের জীবন বাছাই করতে দেবে। কিন্তু বাস্তবে তা হয় না। বাস্তবতার বড় নিষ্ঠুর। একটা গল্প শুনবে? আমার যদিও ভালো লাগছে না, আর এক মুহূর্ত এখানে থাকতে ইচ্ছে হচ্ছে না, কিন্তু সাহিল ভাইয়ার কথাগুলো শুনতে কেন জানি ভালো লাগছে। ওনার গল্পটা শোনার জন্য বুকটার ভেতরটা আকুপাকু করছে। প্রথম দিন ওনাকে দেখে ভেবেছিলাম যে উনি খুব হাসি খুশি একজন মানুষ, কিন্তু আজ ওনার কথাগুলো শুনে মনে হচ্ছে যে এক বুক কষ্ট নিয়ে উনি মুখে হাসির প্রলেপ দিয়ে থাকেন। আবির ভাইয়া ভাবছিল কি বলবে না বলবে। আমি শরীরের সবটুকু শক্তি দিয়ে জোর করে বলে উঠলাম, আমি শুনবো। আমার কথা শুনে শুধু আবির ভাইয়া আর সাহিল ভাইয়া নয়, আশেপাশের আরো অনেকেই তাকালো। আমি মাথা নিচু করে ফেললাম। সাহিল ভাইয়া আমাদের উদ্দেশ্য করে বলল, আমার রুমে চলো, ওখানে গিয়ে বসে শুনবে। আবির ভাইয়া আমার দিকে রাগী চোখে তাকালো। আমি আবির ভাইয়ার থেকে চোখ নামিয়ে নিয়ে সাহিল ভাইয়ার পেছনে যেতে লাগলাম। সাহিল ভাইয়া আবির ভাইয়ার দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিল, কিচ্ছু বলল না। আবির ভাইয়াও উপায় না দেখে চুপচাপ আমাদের সাথে গেল। সাহিল ভাইয়ার রুমে বসার পর উনি ওনার গল্প বলা শুরু করলেন। অনেক বছর আগের কথা, আমি সবে কলেজে ভর্তি হয়েছি। সেখানে পরিচয় হয় আমাদের কলেজের ম্যাথ স্যারের মেয়ে অরুণিতার সাথে। আস্তে আস্তে পরিচয়, ভালো লাগা, তারপর কখন যে দুজন দুজনকে ভালোবেসে ফেলি তা আমরা কেউই বুঝতে পারিনি। আমরা যেহেতু ক্লাসমেট ছিলাম, তাই ফ্রেন্ড হিসেবে মেলামেশা করতাম। আমি ওকে অরু বলে ডাকতাম, আর ও আমাকে সাহি বলে ডাকতো। আমাদের ভালোবাসাটা ছিল বোবা ভালোবাসা, মানে কেউ কাউকে সরাসরি বলিনি যে ভালোবাসি, তবে দুজনেই দুজনকে ভালোবাসতাম তা বুঝতে পারতাম। আর এটা যে শুধু আমরা বুঝতে পারতাম তা নয়, কলেজের সবাই একসময় জেনে যায় যে আমি অরুকে ভালোবাসি। সবাই জানলেও ক্ষতি ছিল না, কিন্তু অরুর বাবা জানতে পেরে ভীষণ রেগে যান। উনি একজন শিক্ষক মানুষ, আর ওনার মেয়ে কিনা একটা ছেলের সাথে প্রেম করে বেড়াচ্ছে। হ্যাঁ, উনি ব্যাপারটা কিছুতেই মেনে নিতে পারেননি।
আমাদের এইচএসসি পরীক্ষার আগেই ওর কলেজে আসা বন্ধ করে দেয়। আবার তো পড়াশোনা, নাওয়া খাওয়া সব যেন বন্ধ হয়ে যায়। ওর সাথে সব রকমের যোগাযোগ বন্ধ হয়ে যায়। ওর চিন্তায় চিন্তায় আমিও অসুস্থ হয়ে পড়ি। ওর বাবাকে অনেক অনুরোধ করি ওর সাথে একবার দেখা করার জন্য, কিন্তু উনি আমাকে পরীক্ষা দিতে দেবেন না বলে হুমকি দেয়। আমার বাবাকে ডেকে অপমান করে। বাবা আমাকে বকা দিতে চাইলেও পারে না, কারণ তখন আমার অবস্থা এমনিতেই খারাপ। আরও শুনবে আবির? তোমাকে বলছি, পুরোটা শুনবে কি? না শুনতে চাইলে জোর করবো না। তারপর বলুন, শুনছি তো। আর কি ওর আপুর সাথে আপনার দেখা হয়নি? ওনার কি বিয়ে হয়ে গেছে? বিয়ে হয়ে গেলেও তো একটা সান্ত্বনা থাকতো যে ও এখনো বেঁচে আছে। এই কথাটা শুনেই আমার বুকের ভেতরটা যেন শূন্যতায় ভরে গেল। আমি সাহিল ভাইয়ের দিকে করুণ চোখে তাকিয়ে বললাম, ওরু আপু কি বেঁচে নেই? শেষ পরীক্ষার দিন ওর বাবা চোখ ফাঁকি দিয়ে আমার কাছে এসেছিল। আমাকে বারবার বলেছিল ওকে নিয়ে যেন পালিয়ে যাই কোথাও, ওকে যেন বিয়ে করে নিই, তারপর যা হয় দেখা যাবে। আমি তখন অনেক ছোট, ওই সময় বিয়ে। আমি ওরকে বোঝাতে চেষ্টা করি যে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আমরা ভার্সিটিতে উঠলে তখন তো আর কেউ পাহারা দেবে না। ভার্সিটি আলাদা হলেও আমরা যোগাযোগ রাখবো, আর পড়াশোনা শেষ করে আমরা বিয়ে করে নেব। ও সেদিন অনেক কান্না করেছিল, কিন্তু সেই কান্নার সুরগুলো আমার কানে তখন পৌঁছেনি। আজ আমার কানে সেই সুর বাজে। মাঝে মধ্যে আমি ওর সেই নিদারুণ কান্না শুনতে পাই। সেদিন ওর বাবা আমাদের খুঁজে বের করে। এরপর আমাকে আর ওরকে বোঝায় যে আমাদের পড়াশোনা শেষ হলে উনি নিজে আমাদের বিয়ে দেবে। ওর ওনার সাথে সেদিন যেতে চেয়েছিল না, আমি জোর করে ওর বাবার সাথে পাঠিয়ে দিয়েছিলাম। ওর সেই করুণ চাহনিটা আজও আমার চোখের সামনে ভাসে। সেদিন যদি ওকে যেতে না দিতাম, তারপর আবার ওর সাথে যোগাযোগ বন্ধ হয়ে যায়। আমি ভাবলাম যে হয়তো বাসায় পড়াশোনা করছে। আমিও মেডিকেলের জন্য কোচিং করায় ব্যস্ত হয়ে পড়লাম। আমাকে যে ওর জন্য কিছু করতে হবে। আমি ভেবেছিলাম যে মেডিকেলে চান্স পেলে ওর বাবা আমাকে হাসি মুখে মেনে নেবে। এরপর সেদিন আমার অ্যাডমিশন ছিল। সকালে একটা আনা নম্বর থেকে কল আসলো। আমি রিসিভ করতে ওর কান্নার আওয়াজ শুনতে পেলাম। ওর কান্না করে বলেছিল যে ওর বাবা নাকি ওর বিয়ে ঠিক করে ফেলেছে। সেদিন ওর বিয়ে ছিল। অনেক কষ্টে একজনের ফোন থেকে লুকিয়ে আমাকে ফোন করেছিল। আমি বলেছিলাম যে পরীক্ষাটা দিয়েই আমি ওর বাসায় যাব, ওর বাবার সাথে কথা বলবো। অনেক কান্না করেছিল সেদিনও। আর আমি অ্যাডমিশন নিয়ে ব্যস্ত ছিলাম। আমরা কত স্বার্থপর। সেইটুকুই ছিল ওর সাথে আমার শেষ কথা। ওর সেদিন আমার জন্য অনেকক্ষণ অপেক্ষা করেছিল। আমিও গিয়েছিলাম, তবে দেরি করে। ওরও আমার অপেক্ষায় থেকে থেকে যখন ওর বিয়ের জন্য কবুল পড়াতে আসে, ঠিক তখনই নিজের কাছে থাকা মারাত্মক একটা বিষ ঠকঠক করে পার করে নেয়। সবার সামনে নতুন বধূ বেশে ওর ঢলে পড়ে মৃত্যুর কোলে। কেউ জানে না যে সেই বিষও কোথায় পেয়েছিল। হসপিটালে নিয়েও লাভ হয়নি। আপনি গিয়ে কি ওনার লাশ দেখতে পেয়েছিলেন? হ্যাঁ, আমি ওর বাসা থেকে সোজা হসপিটালে চলে যাই। আর সেখানে আমার ওরুকে বউ সাজে প্রাণ ভরে দেখে নিই। শেষ দেখা। আচ্ছা আবির, আর যদি হিয়ার কিছু হয়ে যেত, তুমি নিজেকে ক্ষমা করতে পারতে? এবার বলো। আমি হিয়াকে বিয়ে করতে চাই, আপনি সাহায্য করবেন? অবশ্যই, চলো আমার সাথে। আমাদের সাথে তো কোনো কাগজপত্র নেই, তাহলে? ওসব কিছুই লাগবে না, তুমি চলো আমার সাথে। তারপর উনি আমাদের ওই হসপিটালের মসজিদের সামনে দাঁড় করিয়ে ভেতরে চলে গেলেন। আমি আর আবির ভাইয়া চুপচাপ ওনার অপেক্ষা করতে লাগলাম। কয়েক মিনিট পর সাহিল ভাইয়া বাইরে এসে বললেন যে ব্যবস্থা হয়ে গেছে। তারপর আমাদের মসজিদের বারান্দার মতো একটা জায়গায় নিয়ে বসালেন। তারপর ইমাদ সাহেব আবির ভাইয়া আর আমাকে উদ্দেশ্য করে বললেন, তোমরা কি সত্যি এভাবে বিয়ে করতে চাও? কোনো কাগজপত্র নেই, শুধু ইসলামের শরীয়ত মোতাবেক কবুল পড়াতে পারবো আমি। কাগজপত্র তোমরা যে কোনো সময় নিতে পারবে। বলো রাজি? ওরা কি বলবে? আমি এখন ওদের গার্জিয়ান, আপনি বিয়ে পড়ান। আবির ভাইয়া কিছু বলতে গিয়েও বললেন না। আমিও আর কিছু বললাম না। ইমাম সাহেব আমাদের দুজনের নাম ধাম সব জিজ্ঞেস করে নিল। ইমাম সাহেব প্রথমে আমাকে, তারপর আবির ভাইকে কবুল পড়ালেন। আমার ভাবতে অবাক লাগছে যে আবির ভাইয়ের সাথে আমার বিয়ে হয়ে গেছে। মনে হচ্ছে যেন সব স্বপ্ন। সাহিল ভাইয়ার মুখে অফুরন্ত হাসির রেখা ফুটে উঠল। আমি আর আবির ভাইয়া সাহিল ভাইয়াকে বিদায় জানিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। সন্ধ্যা হয়ে গেছে, রাস্তাঘাট অন্ধকার হতে শুরু করেছে, সাথে আমাদের আশাগুলো। জানি না বাড়িতে আমাদের জন্য নতুন কোনো ঝড় তুফান অপেক্ষা করছে কিনা। আমি আর আবির ভাইয়া বাসে উঠলাম। বাসে উঠেই আবির ভাইয়া বাড়িতে কল করে জানিয়ে দিল যে আমরা রওনা দিয়েছি। হালকা শীত পড়তে শুরু করেছে, আর এমনিতেও আমার শরীরটা অনেক খারাপ। বাসে উঠেই আমি সিটের সাথে হেলান দিয়ে বসলাম। আবির ভাইয়া আমার মাথাটা নিচের কাঁধের উপর নিয়ে বলল, বেশি খারাপ লাগলে চোখ বন্ধ করে রাখো, ভালো লাগবে। আমি চোখ দুটো বন্ধ করার সাথে সাথে ঘুম ঘুম পেতে লাগলো। কতক্ষণ কেটে গেছে জানি না। চোখ খুলে দেখি আবির ভাইয়া আমাকে জাগানোর জন্য ডাকছেন। আমি সিট থেকে উঠে ভাইয়ার সাথে বাস থেকে নেমে পড়লাম। তারপর ভাইয়া একটা রিক্সা ডাকলো। অনেকটা রাত হয়ে গেছে, রিক্সাও তেমন নেই। আমি আর আবির ভাইয়া রিক্সায় উঠে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম।
ভয়ে আমার আত্মা শুকিয়ে যাচ্ছে। সকালে কাউকে না জানিয়ে চলে গিয়েছিলাম, এখন না জানি সবাই কি বলবে। সবাই নাকি আমার উপরে ভীষণ রেগে আছে। আমি ভয়ে ভয়ে আবির ভাইকে বললাম, সবাই তো এমনিতেই আমার উপরে রেগে আছে, যদি শুনে যে আমরা বিয়ে করে নিয়েছি তাহলে তো আরো রাগারাগি করবে, আপনাকে অনেক বকাবকি করবে। আরে পাগল, আমরা কি গিয়েই বলবো নাকি যে আমরা বিয়ে করে নিয়েছি? পরিস্থিতি বুঝে কথা বলতে হবে, আমাদের বিয়ের কথা ভুলেও মুখে আনবি না। আগে দেখ কি হয় তারপরে। যদি সাহিল ভাইয়ার কথাই ঠিক হয়, ওই ছেলেটা যদি এখনো আমাদের বাড়িতেই থাকে আর আমি যাওয়ার সাথে সাথে আমাকে জোর করে বিয়ে দিয়ে দেয়। তুই এখন অনেক অসুস্থ, আর আমার মনে হয় না যে এই অবস্থায় বাড়ির সবাই তোর বিয়ে নিয়ে কথা বলবে। যদি বলে? তুইও এই সাহিল ভাইয়ার মতো নেগেটিভ ভাবতে শুরু করেছিস। চুপচাপ চল, বেশি কথা বলতে হবে না, সে যা হয় দেখা যাবে। রিক্সা থেকে নামতেই দেখতে পেলাম যে হিমা আর আমার মা গেটের সামনে দাঁড়িয়ে আছে। আমাকে দেখেই হিমা দৌড়ে আসলো, তারপর কান্না করতে করতে বলল, তুই কাউকে কিছু না বলে কোথায় গিয়েছিলি? আমরা তোকে কত খুঁজেছি জানিস, সবাই কত চিন্তা করছিল যদি তোর কিছু হয়ে যেত। ভাগ্যিস সাহেল ভাই ফোন করেছিল, আর একটু দেরি হলেই তো বড় কাকা পুলিশের কাছে যেতে চলেছিল। যদিও এইটুকু বলতেই মা হিমাকে থামিয়ে দিয়ে আমাকে বাড়ির মধ্যে টেনে নিয়ে গেলেন। তারপর জিজ্ঞেস করলো, তুই ঠিক আছিস তো? তোর বাবা আর কাকারা কিন্তু ভীষণ রেগে আছে, একটা কথা বলবি না, গিয়ে কি লাভ হলো? দেখলি তো, মা বাবা ছাড়া কেউ আপন হয় না। এবার লক্ষ্মী মেয়ের মতো আমাদের পছন্দের ছেলেকে বিয়ে করে নিবি। আমার প্রচন্ড রাগ হচ্ছে মায়ের কথা শুনে। আমি বাইরে থেকে আসলাম, এত বড় একটা ঘটনা ঘটে গেল, তারপরেও মা সেই বিয়ে দেওয়া নিয়েই পড়ে আছে। আমি কিছুটা রেগে গিয়ে বললাম, মা তুমি আমার চিন্তা করা বাদ দিয়ে এখনো বিয়ের চিন্তা করছো? আমি বলছি তো আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না। মা আমাকে আবির ভাইয়াদের বসার ঘরে নিয়ে গেল, আর ওখানে বাবা কাকারা চাচিরা সবাই ছিল। আমার শেষের কথাটা এত জোরে বলেছি যে সবাই সেটা শুনতে পেয়েছে। আমার কথাটা শুনেই বাবা বলে উঠলেন, ছি হিয়া, তুই আমার মেয়ে হয়ে আমার মান মর্যাদা সব মাটির সাথে মিশিয়ে দিলি। তোর একবারও আমার কথা মনে হলো না? এখনো তুই ওই ছেলেটার কথাই বলছিস? তোর লজ্জা করছে না? প্রথমে অভিক আর তারপর তুই চুপ করবি একটু? মেয়েটাকে আগে আসতে দে, তারপর সিদ্ধান্ত নেওয়া যাবে। বাড়ি যখন ফিরে এসেছে তখন আর চিন্তা কি? এইসব কথা যেন বাড়ির বাইরে না যায়। বড় কাকা কথাগুলো সবাইকে উদ্দেশ্য করেই বলল। আবির ভাইয়াও এখানে চলে এসেছে, কিন্তু অভিক ভাইয়ার কথা এখানে কোথা থেকে আসলো আমি তাই বুঝতে পারছিলাম না। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, অভিক ভাইয়ার কি হয়েছে, ঠিক আছে তো? আমার ছেলেকে নিয়ে তো চিন্তা না করলেও চলবে। আমার ছেলের আবার কি হবে, ও ভালোই আছে। তুই অভিককে যে চিঠি দিয়েছিলি সেটা সবাই দেখে নিয়েছে, এই জন্য সবাই এত রেগে গেছে তোর ওপরে, আর বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। তুই এমন কাজ কেন করলি মা? বলেই কান্না শুরু করে দিল মা। কিন্তু আমি যেন নড়াচড়া করতে ভুলে গেছি। অভিক ভাইয়াকে দেওয়া চিঠির জন্যই সবাই আমার সাথে এত খারাপ ব্যবহার করছে, কিন্তু অভিক ভাইয়ের চিঠিটা এদের হাতে কি করে পৌঁছালো? অভিক ভাইয়াকে দিয়েছিল নাকি বাড়িতে রেখে গিয়েছিল সেটা দেখেই, কিন্তু এরা জানবে কি করে যে চিঠিটা আমি লিখেছি? তাহলে কি হিমা নিজের বাঁচার জন্য? এইটুকু ভাবতে আমার পুরো পৃথিবী শূন্য হয়ে গেল। আমি কি করব আর কি বলবো বুঝে উঠতে পারছিলাম না। বুঝে উঠতে না পেরে সোফার উপরে বসে পড়লাম। আবির ভাইয়া আমার পাশ থেকে মায়ের কথাগুলো শুনে ফেলে চেঁচিয়ে ওঠে, তোমরা যে চিঠির জন্য হিয়াকে ভুল বুঝছো, ওই চিঠিটা হিয়া দেয়নি, তোমরা ভুল বুঝছো। তুই যা জানিস না তা নিয়ে কেন কথা বলছিস? আর ওই মেয়ের হয়ে তুই কেন কথা বলছিস? হিমা এমন একটা কাজ করবে আমিও কখনো ভাবতে পারিনি, কিন্তু আমরা সবাই হাতের লেখা মিলিয়ে দেখেছি ওটা হিয়ার লেখার চিঠি। নিজের চাচাতো ভাইকে ওভাবে কেউ চিঠি লেগেছি? আমার সম্পর্কে সবার এত খারাপ ধারণা দেখে আমার মরে যেতে ইচ্ছে হচ্ছে। হিমার একটা ভুল আজ আমাকে এখানে এনে দাঁড় করিয়েছে। যারা আমাকে এত ভালোবাসতো তারা আমাকে ভুল বুঝছে। মা, ওটা হিয়াই লিখেছিল, তবে অন্য একটা মেয়ের জন্য। ওই মেয়েটাই ওকে বলেছিল চিঠিটা লিখে দিতে। তোমরা অবিক ভাইয়াকে জিজ্ঞেস করনি? অবিক ভাইয়া তো জানে সব, ওই চিঠিটা কে দিয়েছিল। ভাইয়াকে জিজ্ঞেস করলে তো সব সত্যিটা জানা যাবে। আবির, তুই এর মধ্যে নাক কেন গলাচ্ছিস? তুই কি করে জানিস চিঠির কথা? তোদেরকে তো বলিনি কিছু। আর আমার ছেলেকে এসব ঝামেলার মধ্যে টেনে আনবি না। ওকে আমি জিজ্ঞেস করেছিলাম যে ও কাউকে পছন্দ করে কিনা, ও না বলেছে। কিন্তু চাচি, অবিক ভাইয়াকে জিজ্ঞেস করা দরকার। সত্যিটা না জেনে আপনারা হিয়াকে কিভাবে দোষারোপ করতে পারেন? আমি আর এইসব নিয়ে কোনো কথা শুনতে চাই না। আর আবির,
বড়দের সাথে সম্মান দিয়ে কথা বলতে শেখো। বেয়াদবি কোথা থেকে শিখছো? সবাই যে যার রুমে চলে যাও। কাল সকালে হিয়ার বিয়ে, এই নিয়ে আমি আর কোনো কথা শুনতে চাই না। এই মেয়েকে যত ঘরে রাখা যাবে তত খারাপ। আরও ছেলে মেয়ে আছে, তাদেরকে তো বিয়ে দিতে হবে। যার এই বিয়ে পছন্দ হবে না সে কালকের জন্য বাড়ি থেকে চলে যেতে পারো। শেষের কথাগুলো কাকা আবির ভাইকে উদ্দেশ্য করে বলল। আমি বারবার হিমার দিকে তাকাচ্ছি। ভয়ে হিমার মুখ হলুদ হয়ে গেছে। ও ভয়ে আছে যে সবাই যখন জানতে পারবে যে চিঠিটা ওই দিয়েছিল তখন কি হবে। আমার সাথে সাথে ওর জীবনটাও শেষ হয়ে যাবে। বড় কাকার কথাগুলো শুনে সবাই রুম থেকে বের হয়ে যাচ্ছিল। তখন আবির ভাইয়া বলে উঠল, হিয়াকে যদি তোমরা বিয়ে দিতেই চাও তবে আমার সাথেই দাও। কথাটা বলার সাথে সাথেই মেছু কাকা আবির ভাইয়ার গালে একটা থাপ্পড় বসিয়ে দিলেন। আমরা সবাই অবাক হয়ে গেছি। চাচিও এগিয়ে গিয়ে বললেন, কেন এই মেয়েকে তুই কেন বিয়ে করবি? দেশে কি মেয়ের অভাব পড়েছে? আমার ছেলের জন্য এইরকম একটা মেয়েকে বেছে নেব? সবার কথাগুলো আমার অন্তরে ঝাঁঝরা করে ফেলছিল। কষ্টে আমার বুক ফেটে যাচ্ছিল। আমার মা আমার পাশে দাঁড়িয়ে কান্না করছে, বাবা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আমার জন্য আমার বাবা মায়ের কষ্টটা আমি কিছুতেই সহ্য করতে পারছি না। ভালোবাসা পাওয়া কি এতটাই কষ্টের? আমার নিজের ব্যবহারে নিজেরই ঘৃণা হচ্ছে। আমি সকালে ওইভাবে না গেলে হয়তো সবাই আমাকে আর আমার মা বাবাকে এত অপমান করতো না। এরা নিজের মানুষ হয়েই এমন ব্যবহার কি করে করতে পারছে? মা আমাকে টেনে বের হয়ে আসলেন, বাবাও মাথা নিচু করে চলে আসলেন। বড় চাচা আবির ভাইকে বলতে লাগলো, বড় হয়েছে ঠিকই, কিন্তু কোথায় কি বলতে হয় তা শেখুনি। কোন সাহসে তুমি ওকে বিয়ে করতে চাও? ওই মেয়েকে কিছুতেই আমি আমার ছেলের বউ হিসাবে মেনে নিব না। প্রথমে অভিক, তারপর ওই ছেলেটা কি যেন না, সাহিল, ওদেরকে পটাতে পারেনি আর এখন আমার ছেলের পিছে পড়েছে। আমি ওখানেই দাঁড়িয়ে পড়েছি আবির ভাইয়ের উত্তর শোনার জন্য। মা আমাকে টানছে চলে যাওয়ার জন্য। বাবা ঘরে চলে গেছে। বড় কাকাও দরজার বাইরে চলে এসেছেন। তখন আবির ভাইয়া বলে উঠল, আমি হিয়াকে বিয়ে করে নিয়েছি। আবির ভাইয়ার মুখে এরকম কথা শুনে সবাই পাথরের মতো নিশ্চুপ হয়ে গেল। বড় কাকাও থেমে গেছে। মা আমার হাতটা ছেড়ে দিল। কেউ যেন বুঝতে পারছে না যে আবির ভাইয়া আসলে কি বলছে। আবির ভাইয়ার মা কান্না শুরু করে দিলেন। তারপর বললেন, আবির তুই কি বললি? আমি হিয়াকে বিয়ে করে নিয়েছি। শুনেছ এবার? হিয়া এখন আমার স্ত্রী। দুনিয়ার আর কারো শক্তি নেই ওকে বিয়ে দেওয়ার। বিবাহিত একটা মেয়েকে আর কি বিয়ে দিবে? আর হিয়া বাড়ি থেকে আমার কাছে গিয়েছিল, সাইলের কাছে নয়। হিয়া শুধু আমাকেই ভালোবাসে, অবিক ভাইয়াকে নয়। পুরো বাড়ি জুড়ে যেন মুহূর্তেই নীরবতা ছেয়ে গেল। বড় কাকা হিমাকে দিয়ে বাবাকে ডেকে পাঠালেন। সবাই আবার ওখানে বসলো। বড় কাকা আমাকে বললেন, আবির যা বলছে তা কি সত্যি? আমি একবার আবির ভাইয়ের দিকে আর একবার সবার দিকে তাকালাম। তারপর আস্তে আস্তে বললাম, হ্যাঁ, আবির ভাই ঠিকই বলেছে। বাবা এইবার আমাকে মারার জন্য উদ্যত হলে আবির ভাইয়া বাবাকে থামিয়ে দিয়ে বলল, কাকা আপনি ওর গায়ে হাত তুলবেন না, ও এখন আমার স্ত্রী। আবির ভাইয়ের সাহস দেখে শুধু আমি না, রুমের বাকি সবাই অবাক হয়ে গেল। বাবা রেগে ফেটে পড়ছেন। তারপর বললেন, বেশ, রাখ তোর বউ তোর কাছে। আজ থেকে আমি ধরে নিলাম যে আমার মেয়ে মরে গেছে। তুই আর কখনো আমার চোখের সামনে আসবি না। আমার কোনো মেয়ে নেই, আমার একটা ছেলে আছে শুধু। বলেই রাগে ফুঁসতে ফুঁসতে বাবা মায়ের হাত ধরে টানতে টানতে নিয়ে গেল ওখান থেকে। বাকি সবাই আমাকে আর আবির ভাইয়াকে দেখছে। আবির ভাইয়ার মা মনে হচ্ছে আমাকে এক্ষুনি চিবিয়ে খাবে। চাচির এমন রূপ আমি জীবনেও দেখিনি। কি হবে এখন? আমার নিজের বাবা আমাকে মেনে নিচ্ছে না। আমার কলিজাটা ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। আবির ভাইয়ার পরিবার কি আমায় মেনে নেবে, নাকি আমার জীবনে আসতে চলেছে একটা কালো অধ্যায় যার কোনো শেষ নেই? আমি এত বড় একটা ভুল কি করে করলাম? পুরো পরিবারটা ভেঙে গুড়িয়ে দিলাম। এখন আমি কি করব? আমার এখন কি করা উচিত? আমাকে আর আবির ভাইয়াকে রেখে এক এক করে সবাই চলে গেল। হিমা ওখানে দাঁড়িয়ে ছিল ভীত মুখে। চাচি ওকে টেনে নিয়ে গেল আর আমাকে উদ্দেশ্য করে বলল, তুই একদম হিমার কাছে ঘেসবি না। তোকে নিজের মেয়ের মতো ভাবতাম, আর তুই আমার ছেলের জীবনটা নষ্ট করে দিলি। আর শুধু তোর জন্য আমার আবির আমাদের সাথে এমন ব্যবহার করছে। আমি কোনো দিনও তোকে ক্ষমা করব না। কথাগুলো বলেই চাচি ওখান থেকে চলে গেল। আবির ভাইয়া চুপ করে আছে। আমার বুক ফেটে কান্না পাচ্ছে, কিন্তু কেন জানি কান্না করতে পারছি না। একবার আবির ভাইয়ার মুখের দিকে তাকাতেই বুকের ভেতরটায় আরো হাহাকার করে উঠল। আমার জন্য আবির ভাইয়াকেও এত কথা শুনতে হচ্ছে। আমি যেন এসব আর দেখতে পারছি না। খুব ইচ্ছে হচ্ছে এখান থেকে দূরে কোথাও চলে যেতে, যেখানে এই পরিচিত মুখগুলো অচেনা রূপ থাকবে না।
সবাই বের হয়ে যেতেই আমি ছুটে আমাদের ঘরের সামনে গিয়ে দরজা ধাক্কাতে লাগলাম আর শুকনো কণ্ঠে মা বাবাকে ডাকতে লাগলাম। আমাকে ওভাবে ছুটতে দেখে আবির ভাইয়াও আমার পিছু আসলো। আমি দরজা ধাক্কাচ্ছিলাম, তখন বাবা মাকে উদ্দেশ্য করে জোরে সরে বলতে লাগলো, ওই মেয়েকে আমার ঘরের সামনে থেকে চলে যেতে বলো। আমার ঘরের দরজা আজ থেকে ওর জন্য চিরদিনের জন্য বন্ধ। যে মেয়ের জন্য এত অপমান হতে হয় সেই মেয়ে আমার লাগবে না। কাল থেকে যেন ও আমার চোখের সামনে না আসে, যেখানে খুশি যাক। আর এখন তো ওর স্বামী আছে, সে এখন কোথায়? নিজের বউয়ের খেয়াল রাখছে না কেন? কথাগুলো শুনেই আবির ভাইয়া রেগে গিয়ে আমাকে টানতে টানতে তার ঘরে নিয়ে গেল। আমি নির্লিপ্ত গলায় বললাম, সবাই আমাকে এত ঘৃণা কেন করছে? আমি মারা গেলেই ভালো হতো, তাই না ভাইয়া? আমি এই কথা বলার সাথে সাথেই আবির ভাইয়া ওনার হাত দিয়ে আমার মুখ চেপে ধরলেন। তারপর একটা ধমক দিয়ে বললেন, আর একবার ওইসব বাজে বাজে কথা মুখে আনবি না। তোর কিছু হয়ে গেলে আমি কি করব? আর ভাইয়া কি? হ্যাঁ, এখন থেকে আর কখনো যেন ভাইয়া না শুনি। তোর জন্য আমি নিজের মানুষগুলোর সাথে এভাবে লড়ছি, আর তুই এসব কথা বলছিস। জানি না এদের কবে বোঝাতে পারবো। এমন সময় দরজায় কেউ ধাক্কা দিচ্ছিল। আবির ভাইয়া আমাকে বিছানায় বসিয়ে রেখে দরজা খুলতেই মেজু কাকা বললেন, আজকের রাতটা থাকতে দিলাম, কাল সকালে যেন আমি ওই মেয়েটাকে আমার বাড়িতে না দেখি। আশা করি আমার কথাটা বুঝতে পেরেছিস। চাচ্ছু, আমি এখানে আমার ছেলের সাথে কথা বলছি। বাবা, ওকে নিয়ে আমি এখন কোথায় যাব? তুমি এভাবে আমাদের বের করে দিলে আমাদের রাস্তায় যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। প্লিজ বাবা। আমি তো তোকে কোথাও যেতে বলিনি, কিন্তু ওই মেয়েটার জন্য এই বাড়িতে কোনো জায়গা নেই। ওকে ওর বাড়িতে ফিরিয়ে দিবি। কিভাবে দিবি সেটা নিশ্চয়ই আর বলে দিতে হবে না। বাবা, আমি ওকে বিয়ে করে নিয়েছি, ও এখন থেকে আমার সাথেই থাকবে। তাহলে আমার আর কিছু করার নেই। তোর মতো অবাধ্য ছেলের আমার দরকার নেই। আর একটা কথা শুনে রাখ, এখন থেকে আমি আর তোর পড়াশোনার খরচ দিতে পারবো না। যে মানুষ বউ চালাতে পারে সে পড়ার খরচটাও জোগাতে পারবে। বলে দরজাটা খট করে ধাক্কা দিয়ে বের হয়ে গেল কাকা। আবির বিষণ্ণ মুখে আমার পাশে বসে পড়ল। আমি আর বসে থাকতে পারছিলাম না। আজ সারাদিন আমার কিভাবে কেটেছে তা ভুলেই গেছিলাম। তা মনে পড়তেই মাথাটা ঝিমঝিম করতে লাগলো। আমি আবিরের বিছানায় শুয়ে কপালে হাত দিলাম। দেখি শরীরের উত্তাপে আমার হাত পুড়ে যাওয়ার মতো অবস্থা। আমি আবিরকে কিচ্ছু বললাম না। এমনিতেই বাড়িতে রাবণের চিতা জ্বলছে, তার উপর আমার এই জ্বর। কতক্ষণ কেটে গেছে জানি না। চোখ খুলতেই দেখতে পেলাম যে আবির আমার কপালে কাপড় ভিজিয়ে দিয়ে রেখেছে আর আমার পাশেই বিছানার উপরে বসে আছে। আমি চোখ খুলতেই হন্তদন্ত হয়ে বলল, এখন কেমন লাগছে? ঘুম হয়েছে কি একটু? কিছু খেয়ে ওষুধটা খেয়ে নেন। আমি মাথাটা তোলার চেষ্টা করে ব্যর্থ হলাম। আবির নিজে আমার মাথার নিচে বালিশ দিয়ে আমাকে বসিয়ে দিল। তারপর খাবারের প্লেটটা আমার সামনে এনে নিজ হাতে মাখিয়ে বলল, দেখি এবার হা কর। ভাইয়া সরি, মানে আমি বলছিলাম যে আপনি আমার মাকে একটু ডেকে দিন, আপনি ঘুমিয়ে পড়ুন, আর আমার হাত দিয়ে আমি খেতে পারবো। আর এত রাতে আপনি খাবার আর ওষুধ কোথায় পেলেন? হিমা দিয়েছে। আর দেখ হিয়া, এখন তুই অসুস্থ, একদম বেশি কথা বলবি না। তোর মা এখন ঘুমিয়ে পড়েছে, চুপচাপ খেয়ে ওষুধটা খেয়ে ঘুমিয়ে পড়। আমি আর কিছু না বলে বাধ্য মেয়ের মতো খাবারটা খেতে লাগলাম। তারপর আব্বিরকে উদ্দেশ্য করে বললাম, আপনি কি কিছু খেয়েছেন? আমাকে নিয়ে তোর চিন্তা করতে হবে না, আমার অভ্যাস আছে। আপনিও খান আমার সাথে। আপনি না খেলে আমিও আর খাবো না। হিয়া, জিদ না করে খেয়ে নে, অনেক রাত, এখন বেশি কথা বলিস না। অবশেষে আমার জিদের কাছে আবির হেরে গেল আর ও নিজেও আমার সাথে খেয়ে নিল। তারপর আমি ওষুধ খেয়ে কখন ঘুমিয়ে পড়েছি মনে নেই। সকালের আলো ফুটেছে মাত্র। আমার শরীরটা এখন অনেকটা সুস্থ। আমি বাথরুম থেকে ফ্রেশ হয়ে এসে দেখি যে আবির ঘুমাচ্ছে। আমি ওনার মায়াবী মুখটার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছি। এমন সময় দরজায় ধাক্কার আওয়াজে আমি চমকে ঘুম ভাঙে। আমি দরজা খুলতেই হিমা হন্তদন্ত হয়ে রুমে প্রবেশ করেই আশেপাশে দেখে দরজাটা বন্ধ করে দেয়। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, এত সকালে তুই? কি হয়েছে, এমন হাঁপাচ্ছিস কেন? তোর জ্বর তো এখন নেই। শোন, তোকে যা বলতে এসেছি, তুই কি সত্যি আবির ভাইকে ভালোবাসিস? না মানে আমি বলতে চাচ্ছিলাম যে আমাদের দেখে তোর কি মনে হয় আমরা সবাইকে কষ্ট দিচ্ছি নাটক করার জন্য? তোর একটা চিঠি পুরো পরিবারকে ভেঙে দিচ্ছে, আর তুই আমাকে জিজ্ঞেস করছিস আমি তোর ভাইকে ভালোবাসি কিনা? তোকে বাঁচাতে আমরা চুপ করে আছি, আর তুই কিনা। সরি হিয়া পাখি, আমাকে মাফ করে দে। আমি বুঝতে পারিনি যে এই বিষয়টা এত দূর করাবে। তুই আমাকে হেল্প করেছিস আর আমি তোকে হেল্প করব না? তুই কি বলতে চাচ্ছিস সীমা? তুই আবির ভাইকে সত্যি ভালোবেসে থাকলে এখনই এখান থেকে চলে যা। হিমা, এসব তুই কি বলছিস? আমরা পালাবো কেন?
এখন তো সবাই ব্যাপারটা জেনেই গেছে। আজ হোক আর কাল হোক সবাই মেনে নেবেই, আমরা তাদের সন্তান। বড় কাকা এসেছে, কি বলছে শুনলে তুইও পালাতে চাইবি। কিরে হিমো, এত সকালে তুই? কিছু হয়েছে? ভাইয়া তুমি তাড়াতাড়ি উঠে রেডি হও। রেডি হব মানে কি বলছিস তুই এসব? হিয়াকে নিয়ে এক্ষুনি বাড়ি থেকে চলে যাও। হিমো, তুই কি পাগল হয়ে গেছিস নাকি? আর সবার মতো তুই আমাদের তাড়ানোর জন্য উঠে পড়ে লেগেছিস? বড় কাকা এসেছে, বাবা আর কাকারা সবাই কথা বলছে ওই ঘরে, আমি মাত্র শুনে আসলাম। কি বলছে সবাই? বড় কাকারা আর সবাই মিলে এই সিদ্ধান্ত নিয়েছে যে এখনকার মতো তোদের মেনে নেবে, কিন্তু কাউকে কিছু জানাবে না। তারপর আবির ভাইয়া চলে যাওয়ার পর তোদের ডিভোর্স পেপার রেডি করবে, আর সেখানে যেভাবেই হোক একবার তোমাদের সাইন পড়লেই সব শেষ। হিয়া তোকে আবার বিয়ে দিয়ে দেবে, আর বিয়েটা তখনই দেবে যখন আবির ভাইয়া শহরে থাকবে। আবির ভাইয়া যেন তা জানতে না পারে, তার জন্য। আর একবার বিয়েটা হয়ে গেলেই খেল খতম। আর বাবা আর মেজো কাকা বড় কাকার ওই আইডিয়ার সাথে একমত হয়েছে। আমি সাধারণত এত সকালে উঠি না, কিন্তু সবার চেঁচামেচি শুনে উঠে এসব শুনতে পাই। ওরা এখনো সব কিছু প্ল্যান করছে, কিভাবে কি করবে। আমি তো ওদের কাছে ছুটে এলাম এসব জানানোর জন্য। মগের মুল্লুক পেয়েছে নাকি? আমরা কি ছোট বাচ্চা নাকি যে উল্টাপাল্টা বোঝাবে আর তাই বুঝবো? আমি কিছুতে এসব হতে দেব না। আর আমাদের ডিভোর্স পেপার কি করে পাবে আমাদের? তো তুই ভাইয়া আসলেও কি তোমরা বিয়ে করেছো নাকি সব? চুপ করবি? এত বেশি কথা কেন বলিস? বিয়ে না করলে এত বড় মিথ্যে কথা বলার সাহস হচ্ছে আমাদের? আমরা বিয়ে করেছি, তবে কি? আসলে আমাদের কাগজ এখনো হাতেই পাইনি, তাই না? আর আমরা কিছুতেই বড় কাকার ফাঁদে পা দেব না। তার আগে বল, তুই কি 100% শিওর? 100% মানে 1000% শিওর। আর কিছুক্ষণ থাকলে ওরা চলে আসবে, ও আর ওদের হাতে পড়লে পালানোর রাস্তা খুঁজে পাবে না। তখন না পারবে বাড়ি থেকে বের হতে, আর না পারবে ওনাদের মুখের উপর কথা বলতে। বাবা তো সকালে চলে যেতেই বলেছিল, তাই এখন যাওয়াটাই যুক্তিযুক্ত। বাড়িতে থাকলেই ঝামেলায় পড়তে হবে। পরে সব ঠিকঠাক হলে বাড়ি চলে এসো ভাইয়া। এখন তুমি হিয়াকে নিয়ে বেরিয়ে পড়ো। কি যাবে? আচ্ছা ঠিক আছে, আমরা এখনকার মতো চলে যাচ্ছি। তুই আমাদের আপডেট জানাস। কিরে তুই কথা বলছিস না কেন? যাবি না আমার সাথে নাকি তুই? অবশ্যই, আমি এখানে থাকলে তো আমাকে বিয়ে দিয়ে দিবে। আমি একাই আপনার কাছে চলে গিয়েছিলাম, আর এখন তো আপনার সাথেই যাব। এখন আর ভয় কি? ভয় হচ্ছে না? কিসের ভয়? আমি কোথায় নিয়ে যাব, কিভাবে রাখবো, কি খাওয়াবো, এসব ভেবে চিন্তা হচ্ছে না? আপনি যেখানে নিয়ে যাবেন আমি সেখানেই যাব। আপনি যেখানে থাকবেন আমিও সেখানেই থাকবো। আর আপনি যা খাবেন আমিও তাই খাবো। কষ্ট হলে সহ্য করতে পারবি? আপন মানুষদের থেকে এত কষ্ট যে মেয়ে হজম করতে পারে, সে অন্য যে কোনো কষ্ট হাসি মুখে বরণ করে নিতে পারে। আপনি শুধু আমাকে এখান থেকে দূরে নিয়ে চলুন। আমি আর এদের এমন ঘৃণার চাহনি সহ্য করতে পারছি না। আমি হিয়ার ঘরে যাচ্ছি, ওর কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে আসছি। সবাই এখন বসার ঘরেই আছে। তোমরা তাড়াতাড়ি রেডি হয়ে নাও, বেশি দেরি করা যাবে না। আবির ফ্রেশ হয়ে আসতে আসতে হিমাও একটা ছোটখাটো ব্যাগ নিয়ে হাজির হলো। ওই ব্যাগে কি আছে আমি নিজেও জানি না। ব্যাগের সাথে সাথে হিমা কিছু টাকাও তুলে দিল আবিরের হাতে, আর বলল, কিছু আমার জমানো টাকা, কিছু মায়ের জমানো টাকা, আর কিছু বাবার টাকা থেকে নিয়েছি। কত আছে জানি না, তবে 15-20 হাজার হবে হয়তো। তুই সবার টাকা চুরি করেছিস কেন? এসব নিয়ে এখন তোমার ভাবতে হবে না। মা বাবা যা বলে সেটা পরে দেখা যাবে। তারা এমনিতেই বুঝবে যে টাকাগুলো তুমি নিয়ে গেছো, আমার কিছু হবে না। আর তুমি না থাকলে গালাগালি কাকে করবে? তোমরা তাড়াতাড়ি বের হও, আর হিয়ার খেয়াল রেখো, ও বাইরে কখনো থাকেনি তো। সেটা তোকে বলে দিতে হবে না। তুই নিজের খেয়াল রাখিস, আর এমন কোনো ভুল করিস না যা পুরো পরিবারের জন্য অভিশাপ বয়ে আনে। আমরা বের হব, আর তখনই দেখি যে আমার মা আমার দিকেই আসছে। তারপর কান্না বিজড়িত কণ্ঠে বলল, হিয়া, সবাই তোদের মেনে নিয়েছে। আবিরের পড়াশোনা শেষ হলে তাদের ধুমধামে বিয়ে দিয়ে দেবে। মায়ের আশা দেখে আবির ব্যাগটা খাটের তলায় লুকিয়ে ফেললো। হিমাও দরজার আড়ালে লুকিয়ে পড়লো। আমি মাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। তারপর বললাম, সবাই কোথায় মা? আমি জানতাম সবাই আমাদের ক্ষমা করে দেবে। সবাই বসার ঘরে তোদের নিয়ে আলোচনা করছে। আমি তোকে জানাতে আসলাম কথাটা। চল মা, ঘরে চল। মা, তুমি আমার জন্য 1 কাপ চা বানাও তো। যাও, আমি আসছি একটু পরে। মা খুশি মনে ওখান থেকে চলে যেতেই আমি আর আবির পা টিপে টিপে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। হিমা বারবার দেখছিল যে কেউ আসছিল কিনা। অবশেষে আমরা সফলভাবে রাস্তায় পৌঁছে গেলাম। রাস্তায় কোনো রিক্সা ছিল না। আমরা হেঁটেই কিছু দূরে এগোলাম। তারপর আবির কেউ একজনকে ফোন করে আসতে বলল। কিছুক্ষণ পর একটা রিক্সাওয়ালা আসতেই বুঝতে পারলাম যে আবির ওই রিক্সাওয়ালাকেই আসতে বলেছিল।
আবির তাড়াতাড়ি রিক্সা চালাতে বলল, কেউ এসে পড়লে সব পণ্ড হয়ে যাবে। বাসে ওঠার আগে আবির হালকা কিছু নাস্তা আর পানীয় কিনে নিল দোকান থেকে। তারপর বাসে উঠেই আমরা নাস্তা করে নিলাম। আমার খেতে ইচ্ছে হচ্ছিল না, কিন্তু আবিরকে দেখলাম গোগ্রাসে গিলছে, হয়তো অনেক ক্ষুধা লেগেছে। আমরা দুজনেই চুপচাপ বসে আছি। আমি নীরবতা ভঙ্গ করে বললাম, আমরা এখন কোথায় যাচ্ছি? সর্বপ্রথম কেন কাজী অফিসে যেতে হবে? কিন্তু আমরা তো অলরেডি বিয়ে করে নিয়েছি, তাহলে আবার কাজী অফিসে কেন? এইভাবেই বিয়ে করে কি আমরা স্বামী স্ত্রী হইনি? আবার বিয়ে করতে হবে? আরে গাদি, কাগজে কলমে আমাদের বিয়ের রেজিস্ট্রি না থাকলে কেউ কি বিশ্বাস করবে সে আমরা বিবাহিত? তার জন্য। ও আচ্ছা। এখন কেমন লাগছে? খারাপ লাগছে? খুব ভালোই লাগছে। আপনি পাশে থাকলে খারাপ লাগা আমার ধারে কাছেও ঘেঁষতে পারে না। শেষের কথাগুলো বিড়বিড় করে বলায় হয়তো আবির শুনতে পাইনি, তাই আবার বলল, অমন বিড়বিড় করছিস কেন? যা বলার জোরে বল। না কিছু না। বাড়ি থেকে আবিরকে কল করেই যাচ্ছে। আবির কল রিসিভ করছে না। একটু পরেই হিমা কল করলো। আবির ফোনটা রিসিভ করতেই চাচির কণ্ঠ ভেসে এলো, আবির কোথায় তুই বাবা? তোর বাবা কাকারা সব মেনে নিয়েছে, বাড়ি ফিরে আয় বাবা। তুই আমাদের কিচ্ছু না জানিয়ে এভাবে চলে যেতে পারলি? কোথায় তুই বাবা? তাড়াতাড়ি বাড়ি আয়, সবাই তোদের জন্য অপেক্ষা করছে, আর কেউ কিচ্ছু বলবে না। মা, আমরা চলে এসেছি, অনেক দূর এসে পড়েছি, এখন আর ফিরে যাওয়া সম্ভব নয়। তুমি সবাইকে বলো যে কিছুদিন পর আমি হিয়াকে নিয়ে চলে আসবো। কিন্তু বাবা, তুই তো হোস্টেলে থাকিস, হিয়াকে নিয়ে কোথায় থাকবি? পাগলামি করিস না বাবা, ফিরে আয়। আমি পাশে থাকায় আবির আর চাচির সব কথাগুলো শুনতে পাচ্ছিলাম। চাচি কথাগুলো বলা শেষ করতে না করতেই ফোনের ওপাশ থেকে একটা মোটা পুরুষ কণ্ঠ ভেসে এলো। আমার বুঝতে বাকি রইল না যে এটা বড় কাকা। আবির, তুই যেখানে থাকিস না কেন হিয়াকে নিয়ে এক্ষুনি বাড়ি চলে আয়। তোর সাহস হয় কি করে বাড়ির মেয়েকে নিয়ে পালানোর? আমি তো পালাইনি, বাবা আমাকে বের করে দিয়েছেন। আমি বলছি ফিরে আয়, যা করার বাড়ি থেকেই করা যাবে। আমাদের আজকে বিয়ে দিবেন কি বাড়ি গেলে? বেহায়া ছেলের কথা দেখো, আগে নিজের পায়ে দাঁড়া, তারপর বিয়ের কথা বলিস। লজ্জা করছে না আমার সামনে বিয়ের কথা বলতে? আপনারা হিয়ার জন্য জায়গায় বিয়ে দিতে চান, তাই না? এসব তোকে কে বললো? সত্যি কিনা তাই বলুন। তার মানে তুই সবটা জেনেই পালিয়েছিস? হ্যাঁ, আমি সব শুনে ফেলেছি, আমাকে আর বোকা বানাতে পারবেন না। আমি তোকে লাস্ট ওয়ার্নিং দিচ্ছি আবির, হিয়াকে নিয়ে ফিরে আয়, এর ফল কিন্তু ভালো হবে না। সরি কাকা, আমি আপনার এই অনুরোধটা রাখতে পারলাম না। আজকের মধ্যে বাড়ি না ফিরলে এই বাড়ির দরজা তোদের জন্য চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে, এই আমি বলে রাখলাম। বলে এর আগে ফুসতে ফুসতে বড় কাকা কল কেটে দেয়। তার মানে হিমার কথাই ঠিক, আবিরের মুখটা চিন্তা ভাবনায় ডুবে আছে। আমার নিজেরই চোখে পানি চলে আসে আবিরকে দেখে। জানি না আবির আমাকে কোথায় নিয়ে যাবে, আর আমরা কিভাবেই বা থাকবো। এই অচেনা শহরে আমি আদৌ থাকতে পারবো কিনা জানি না। শেষ পর্যন্ত আমার ভাগ্যে এই ছিল, সাথে আবিরের জীবনটাও আমি কোনো অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছি জানি না। আমরা বাস থেকে নেমে একটা রিকশায় উঠলাম। তারপর আবির আমাকে একটা কাজী অফিসের সামনে নিয়ে গেল। সেখানে আগে থেকেই নিশি আপু আর আবিরের আরেকটা ফ্রেন্ড ছিল। আমরা যাওয়ার পর আবির আমার সাথে ওই ছেলেটার পরিচয় করিয়ে দিল। তারপর আমরা কাজী অফিসের ভেতরে ঢুকলাম। সবকিছু হয়তো আগে থেকেই ঠিক করা ছিল, তাই আমাদের বিয়ের সব কিছু শেষ করতে বেশি দেরি হলো না। এর মধ্যে আমাদের বাড়ি থেকে কয়েকবার ফোন এসেছে, আবির রিসিভ করেনি। কাজী অফিস থেকে বের হতে প্রায় দুপুর হয়ে গেল। আমরা সবাই একটা রেস্টুরেন্টে বসে লাঞ্চ শেষ করলাম। আমরা সেখানেই বসে আছি, এমন সময় হিমার ফোন দেখে আবির রিসিভ করলো। তখন হিমা বলে উঠলো, ভাইয়া তোমরা এখন বাড়ি চলে আসতে পারো, সবাই তোমাদের মেনে নিবে বলেছে। তুই তো বলেছিলি যে এসব নাটক এখন মেনে নেওয়ার অভিনয় করছো। হ্যাঁ বলেছিলাম, তবে এবার সত্যি মেনে নেবে বলেছে। বড় কাকা নিজে বলেছে যে আজকেই সব আত্মীয়দের দাওয়াত করবে তোদের বিয়ে উপলক্ষে, যদি তোরা আজ ফিরে আসিস তো। কি বলছিস তুই এসব? আজকে সবাইকে বলবে? এত তাড়াতাড়ি এত ব্যবস্থা কি করে করবে? আর এত তাড়াতাড়ি রং পাল্টানোর মানুষ তো কাকা নয়। সত্যি করে বল, কি হয়েছে? মা বাবা কি বড় কাকাকে কিছু বলেছে? বাবার রাগ কমেছে? সবাই রাজি হয়েছে, তোর বাবাকে বড় কাকার কাছে যেতে হয়নি। বড় কাকা নিজেই ছোট কাকা আর বাবার কাছে এসে বলেছে তোদের বিয়ের ব্যাপারটা তাড়াতাড়ি সবাইকে জানাতে। রিয়েলি? হ্যাঁ, আর মজার ব্যাপার কি জানিস? না বললে জানবো কি করে? অভিক ভাইয়া এসেছে। তার মানে অভিক ভাইয়াই কি বড় কাকাকে রাজি করিয়েছে? জানি না, তবে অভিক ভাইয়া ওনার এক বান্ধবীকে নিয়ে এসেছে। আমার তো মনে হয় গার্লফ্রেন্ড, গ্রামের বাড়ি দেখাতে নিয়ে এসেছে। ও তাহলে এই কাহিনী? কি কাহিনী?
অভিক ভাইয়া বাড়িতে একটা মেয়ে নিয়ে এসেছে। ব্যাপারটা বুঝতে পারছিস? এতে বোঝার কি আছে, সে তো আবির ভাইও এনেছিল। দুইটা ব্যাপার এক নয়। তুই বলি না অভিক ভাইয়া যাকে এনেছে সে ওনার গার্লফ্রেন্ড হতে পারে, এই কারণেই বড় কাকা হয়তো আমাদের মেনে নিতে রাজি হয়েছে। নইলে নিজের পছন্দের মেয়েকে কি মেনে নিতে পারে? মানে তুই কি বলতে চাইছিস শিয়া? বড় কাকা নিজের ছেলের জন্য তোদের মেনে নিচ্ছে? শিওর না, তবে আমার যা মনে হলো তাই বললাম। আরে শোন, আমি মাকে সত্যিটা বলে দিয়েছি। কোন সত্যি? চিঠির ব্যাপারটা। আর কেউ জানে না, আর সবাইকে অভিক ভাইয়া বলে দিয়েছে যে চিঠি লেখাটা তোর থাকলেও ওটা অন্য একটা মেয়ে দিয়েছিল। আমার মনে হয় এজন্যই বড় কাকা কিছুটা শান্ত হয়েছে। সে যাই হোক, চাচি তোকে কিছু বলেছে? বকাঝোকা করলো অনেক, তারপর তোর কথা বলে অনুশোচনা করলো। নিজের মেয়ের দোষের জন্য তোকে কত কথা শোনালো। আমি হিমাকে বিদায় জানিয়ে কলটা কেটে দিলাম। ওখান থেকে বের হওয়ার পর নিশি আপু আবিরকে উদ্দেশ্য করে বলল, এখন তো তোরা লিগ্যালি হাজব্যান্ড ওয়াইফ, আর কেউ তোদের আলাদা করতে পারবে না। তোর বাড়ি থেকে যখন ডাকছে তখন তোদের বাড়ি চলে যাওয়াই উচিত। এখানে হিয়া কোথায় থাকবে? আমিও তো বাসায় থাকি তোর ভাইয়ের সাথে, মেসে থাকলে না হয় আমার কাছে রাখতাম, আর তুই তো হোস্টেলে থাকিস। ওকে যাত্রার কাছে রাখাটা ঠিক হবে না। বাড়ি গেলে যদি আবার ঝামেলা হয়, আমার ভীষণ ভয় লাগছে। আমি হিয়াকে হারাতে চাই না। ধুর পাগল, একবার পারিবারিকভাবে তোদের বিয়ের খবরটা জানাজানি হয়ে গেলে আর কে কাকে বিয়ে দিবে? আজ তো যা, কোনো সমস্যা হলে না হয় আবার দুজন পালিয়ে আসিস। বিয়ের পরেই তো আর সহজে ডিভোর্স দেওয়া যায় না, সময়ের ব্যাপার আছে না? আর নেক্সট টাইম তুই ফেরার সময় বাসা ঠিক করে তারপর হিয়াকে নিয়ে আসবি। ওকে একা ওখানে না রেখে আসলেই হবে। কিন্তু আমার তো পড়াশোনা আছে, হিয়াকে আমার সাথে কি পাঠাবে? আরে পাগল, আমিও তো পড়াশোনা করি। তোর ভাইয়া তো পড়াশোনা অবস্থাতেই বিয়ে করেছিল, এখন না হয় জব করে। কই, আমরা তো একসাথেই থাকি। তুই বুঝাবি সবাইকে। আলাদা থাকতে সমস্যা নেই, কিন্তু যদি হিয়ার আবার বিয়ে দেওয়ার চিন্তা করে? তুই এক কাজ কর, তোর বাবার সাথে কথা বলে তারপর বাড়ি যা, তাহলেই তো হয়। গুড আইডিয়া। আমার বাবা একবার কথা দিলে তা কখনো ফেলবে না। নিশি আপুর কথা মতো আবির ওর বাবার সাথে কথা বলল। তারপর খুশিতে প্রায় লাফিয়ে উঠে বলল, বাবা রাজি হয়েছে, আমরা আজ ফিরলে সবাইকে আমাদের বিয়ের ব্যাপারটা জানিয়ে দেবে। আর এখানে বাসা দেখে হিয়াকে নিয়েও আসতে দেবে। আমি তো ভাবতেই পারিনি বাবা। সব বড় কাকার ভয়ে আমাদের সাথে এমন ব্যবহার শুরু করেছিল, এখন বড় কাকাই যখন রাজি তখন আর ভয় কি? তারপর আমরা নিশি আপু আর আবিরের আরেক বন্ধুকে বিদায় জানিয়ে বাড়ির পথে রওনা হলাম। সারা রাস্তা আমার ভীষণ চিন্তা হচ্ছে, বাড়ি গেলে কি হবে না হবে। আমি আবিরের কাঁধে মাথা রেখে চোখ দুটো বন্ধ করে রাখলাম। ঘুম আর আসলো না। কাল থেকে জার্নি করতে করতে আজকের জার্নিটা আর কিছু মনেই হচ্ছে না। আর আবির পাশে থাকায় আরো খারাপ লাগছে না। অনেক চিন্তা ভাবনা নিয়ে বাড়িতে ঢুকলাম আমি আর আবির। আজ সন্ধে না হলেও সন্ধ্যের কাছাকাছি। আমাকে দেখেই আমার খালাতো বোন ছুটে আসলো। ওকে দেখে আমি কিছুটা অবাক হয়ে গেলাম। আরো অবাক হলাম যখন দেখলাম আমাদের বাড়ি আর আবিরদের বাড়ি ভর্তি মানুষ, বাইরের কেউ না। আমার নানা বাড়ি, আবিরের নানা বাড়ি আর আমার ফুপুর বাড়ির সবাই এসেছে। আমাদের পরিবারটা আসলে অনেক বড়, তাই মনে হচ্ছে যে পুরো একটা অনুষ্ঠান বাড়ি। আমি আর আবির আস্তে আস্তে চারপাশে দেখে অবাক হয়ে গেলাম। কি রে হিয়া, কোন কোচিং এ ভর্তি হলি? কোথায় আবার? উদ্ভাস কোচিং সেন্টারে। হিয়া ভেতরে চল। ও কেবল বাইরে থেকে আসলো আর তুই প্রশ্ন শুরু করে দিলি। তারপর আমাকে টেনে টুনে আমার রুমে নিয়ে গিয়ে দরজা লাগিয়ে দিল হিমা। তারপর বলল, তোকে তো এখন আরেকটা কথাই বলে হয়নি। আবার কি কথা? আর সুমি কোচিং এর কথা কেন জিজ্ঞেস করলো? কারণ সবাই জানে যে তুই কোচিং সেন্টারে ভর্তি হওয়ার জন্য শহরে গিয়েছিস আবির ভাইয়ের সাথে। ও এই কথা? শুধু তাই নয়, সবাইকে এইটা বলেছে যে তোর আর আবির ভাইয়ের বিয়েটা পরিবার থেকেই ঠিক করেছে। সত্যি? আমরা যে বিয়ে করে নিয়েছি এটা কাউকে বলেনি? না, বড় কাকা বলেছে যে বাড়ির মান সম্মান নষ্ট করে কি লাভ, এই বুদ্ধি। আর কোচিং? কোচিং বলবে না তো কি এটা বলবে যে ছেলে মেয়ে দুইটা পালিয়ে গেছে। আমাকে জোর করে বিয়ে দিতে না চাইলেই তো আর এসব হয় না। আর সবাই জানে যে তুই যেহেতু কোচিং করবি ওখানে একা একা থাকা ভালো না, তাই এখনই আবির ভাইয়ের সাথে তোর বিয়ে দিয়ে দিয়েছে। আজকেই? পাগল হয়ে গেছিস মনে হচ্ছে। আজকাল জার্নি করে ক্লান্ত হসটি মনে হচ্ছে। তুই বলতি? আজ সবাই এসেছে, কালকেই তোর আর আবির ভাইয়ের বিয়েটা সেরে ফেলবে। আমাদের তো অলরেডি বিয়ে হয়ে গেছে, আবার কি বিয়ে পড়াবে? তা আমি কি জানি। এমন সময় মা
এসে দরজা ধাক্কাচ্ছিল। আমি গিয়ে দরজা খুলে দিতেই মা আমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, তুই ঠিক আছিস তো? আমাকে চা বানাতে বলেই ফুরুত। আমার কত চিন্তা হচ্ছিল জানিস? যখন মা হবি তখন বুঝবি। রাতে নাকি জ্বর হয়েছিল, এখন ঠিক আছিস তো? মাকে এমন অস্থির হতে দেখে আমি তাকে শান্ত করে বললাম, মা দেখো, আমি পুরোপুরি ঠিক আছি এখন, তুমি শুধু শুধু চিন্তা করছো। তারপর মায়ের সাথে আরো কিছুক্ষণ গল্প করে ফ্রেশ হলাম। রাতে আবিরের সাথে আর দেখা হলো না। পুরো বাড়ির লোকজনে ভর্তি। সারা রাত আমার যেন ঘুম হচ্ছে না কালকের কথা ভেবে। কাল সত্যি আমাদের পারিবারিকভাবে বিয়ে হবে, মানে সবাই মেনে নেবে আর কি। আমি তো খুশিতে আটখানা। ভাবলাম আবিরকে একটা মেসেজ করি। তখনই মনে পড়লো যে আমার ফোন তো কালকেই ওই বুড়ি দাদি নিয়ে গেছে। তবে আমার সব কষ্ট সার্থক যে আবির এখন আমার স্বামী। আচ্ছা, আবিরও কি এখন আমার কথাই ভাবছে? এসব ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়েছি মনে নেই। চারপাশে অনেক লোকজন, বেশি বড় না হলেও ভালোই আয়োজন করেছে আমাদের বিয়ের। অনেকেই কানাঘুষা করছে যে আমরা একে অপরকে পছন্দ করে বিয়ে করেছি। তারা তো ভুল কিছু বলছে না। ভাবতেই লজ্জা লাগে আমার। আমার বিয়ে পড়ানোর সময় সবাইকে বের করে দিয়ে শুধু বাবা ছিল, কারণ আমার বিয়ে তো অলরেডি হয়ে গেছে। শুধু ইমাম সাহেবকে গোপনে বিষয়টি জানিয়ে লোক দেখানো বিয়েটা সম্পূর্ণ হলো। হিমা আর আমার অন্যান্য কাজিনরা আমাকে নিয়ে আবিরের ঘরে বসে আছে, আর এক একজন মজা করে এক এক কথা বলছে, আর তা শুনে লজ্জায় নুইয়ে পড়ছি আমি। আবির রুমে ঢুকতেই সবাই বের হয়ে গেল, আর আমি চুপটি করে এক পাশে বসে আছি মাথা নিচু করে। কিরে, বরকে সালাম দিবি না? এত বড় হয়েছিস, ভদ্রতা কিছু শিখিসনি? আপনিও তো ভদ্রতা জানেন না। নতুন বউকে কেউ তুই করে বলে? তুই বলবো না তাহলে? তুমি করে বললে তুই মানিয়ে নিতে পারবি তো? আর পালাচ্ছিস কেন? পালানোর জন্য বুঝি বিয়ে করেছিস? তুমি করে না বললে আমি কিন্তু। আবির আমার থুতনিতে ধরে মুখটা উপরে তুলে বলল, আচ্ছা ঠিক আছে, আজ থেকে আমার মিষ্টি বউটাকে তুমি করেই বলবো। খুশি? আমি তো শুধু খুশি না, মহা খুশি। ভালোবাসার মানুষটিকে পেয়েছি, আর কি চাই। আজ থেকে যে শুরু হবে আমাদের দুই টোনাটুনির সংসার। সবাই আমাদের জন্য দোয়া করবেন।